তা দুপুরে কিন্তু একসাথে খাওয়া দাওয়া করব সবাই, মাথায় থাকে যেন। ভাইয়ারা কিন্তু বাজার করতে গেছে, মনে থাকে যেন। ঠিক আছে আমার বোনেরা, আমি আর রিয়া দুপুরে ফিরে সবার সাথে খাবার খাবো, ওকে? তা ঠিক আছে, কিন্তু কে এই মেয়ে? তার সাথে তোর কি সম্পর্ক? রিয়া আমার ফ্রেন্ড আপু। শুধু কি ফ্রেন্ড নাকি আবার প্রেম টেম আছে? আরে ও আমার জাস্ট ফ্রেন্ড হয়, আর কিছু না। তোমরা শুধু শুধু সন্দেহ করছো। তাহলে ঠিক আছে, নয়তো তুই শেষ, সাথে আমরাও শেষ হয়ে যাব। মনে রাখিস, একজন যদি জানে মেয়ে নিয়ে বাড়ি ফিরেছিস তুই, তাহলেও সবার খবর করে ছাড়বে, সাথে রিয়াকে তো খুন করতে পারে। পাশে আলো আপু ভাবি আপু মিটমিট করে হাসেন। কে সে আপু? প্লিজ বলো আমাকে। আমার জানা মতে তো আমি কারোর সাথে প্রেম করতাম না, তাহলে কে? আমি জানতে চাই। আর রিয়াকে খুন তো দূরে থাক, টাচ করলে ও নিজেই খবর করে দেব, তা নিয়ে ভেবো না। আমি অবাক হয়ে কথাগুলো বললাম। আমাদের কথার মাঝে রিয়া এসে গেল, তাই আর কোনো কথা হলো না বলে চলে গেলাম ঘুরতে। আমার জানা হলো না সে কে। রাজশাহী শহরে একটা নামকরা কফি শপে বসে কফি পান করছি আমি আর রিয়া। ঠিক সে সময় একটি অচেনা ছেলে এসে বলল, দোস্ত, কেমন আছিস তোরা? আজ কতদিন পরে দেখা হলো তোদের সাথে বলতো? আমি ও রিয়া অবাক হয়ে সামনের ছেলেটির দিকে তাকিয়ে আছে। আমি তো এই ছেলেকে চিনি না, তাহলে কেউ? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কে আপনি? ঠিক চিনলাম না তো আপনাকে। আরে আমি রাফি, চিনতে পারিস নাই? আমি বলার আগে রিয়া ছেলেটির ঘাড়ে হাত রেখে বলল, না চিনার কি আছে দোস্ত? তোর কি ভুইলা যায় ছোটতে কত বাদরামি করতাম? তা তুই কেমন আছিস রাফি? রিয়া হেসে হেসে কথাগুলো বলল। আমি ওদের কথার কিছু না বুঝতে পেরে রিয়াকে বললাম, রিয়া তুমি কি এনাকে চেনো? আমি তো মনে হয় না একে এর আগে দেখেছি। আমি ছেলেটির দিকে তাকিয়ে বললাম। রিয়া আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলেন, আরে স্যার, আপনি এই পোলারে চেনেন নাই? এই তো হলো রাফি, যে এখানে আমাদের সাথে কাজ করবে। বড় স্যার বলেছিল, যার কথা মনে নাই আপনার? আর এতক্ষণ তো এর জন্য আমরা বসে আছি কফি শপে। ও হ্যাঁ, মনে পড়েছে। তা কেমন আছিস রাফি? পরিবারের সবাই ভালো তো? জি, আলহামদুলিল্লাহ। আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। তা আমরা কি এখানে বসে কথা বলবো, নাকি অন্য কোথাও যে কথা বললে ভালো হয় না? আমি চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে রাফি রিয়াকে উদ্দেশ্য করে বললাম, অন্য কোথাও যাওয়া ভালো হবে, এখানে কথা বলতে প্রবলেম হবে। চলো, আসলে এখানে অনেক মানুষ আছে, আর আমরা যে কি কথা বলবো তা আপনারা জানেন। এরপরে আমরা সবাই পদ্মা পাড়ে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসতে রাফি বলল, সরি স্যার, কফি শপে আপনাদের পেছনে 2 টেবিল পরে 4টি ছেলে বসা ছিল। আমার জানা মতে ছেলেগুলো এসকের লোক, আর সেজন্য আমি আপনাদের তুই করে এবং আমার ফ্রেন্ড পরিচয়ে কথা বলেছি। আরে না, ঠিক আছে, এটা ব্যাপার না। এখন বল, জেকে ও এসকে এদের খোঁজ কীভাবে পাওয়া যাবে? রাফি আমার হাতে একটা ফাইল দিয়ে বলল, স্যার, আমি এই পর্যন্ত যা যা এভিডেন্স কালেক্ট করেছি তা এই ফাইলে আছে। আপনি চেক করে দেখবেন। আর একজনকে আমার সন্দেহ হয়, যতটুকু মনে হয় ছেলেটা এসকের সাথে কানেক্টেড আছে। তাহলে ওই ছেলেকে ধরে জিজ্ঞেস করছো না কেন? স্যার, যতটা সহজ মনে করছেন এতটা সহজ নয় ওই ছেলেকে ধরা। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমপি মন্ত্রী পর্যন্ত আছে। সেজন্য আমরা কিছু বিষয় দেখেও না দেখার মতো থাকি স্যার। ঠিক আছে, দেখা যাক। তা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি করতে পারে আমার? আগে ওই ছেলেটার নাম বলো। তার নাম সাফিন শিকদার, এমপির ভাইপো। শাফিন? নামটা চেনা চেনা মনে হচ্ছে। আমাকে একবার দেখিয়ে দিও ওকে। আরও কিছু সময় কথা হলো রাফির সাথে। তারপরে সেখান থেকে আমি, রিয়া, রাফি উঠে একটা রেস্টুরেন্টে গেলাম কিছু খাবার খেতে, কারণ আমাদের কথা বলতে বলতে 12:30 বেজে গেছে। খাওয়া দাওয়া শেষ করে রাফির দা ফাইলটা নিয়ে আমি আমি আর রিয়া ফিরে আসলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আলো আপু বলে দিয়েছে বাড়িতে দুপুরে খাবার খেতে হবে সবার সাথে। আমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে ঘটনা। হ্যালো খালামণি, তোমরা কবে আসবে রাজশাহীতে? এই তো রে মা, আমরা অলরেডি টাইঙ্গারে চলে এসেছি। আর কিছু সময় লাগবে। কেন, কিছু হয়েছে? হুম,
অনেক কিছু তো তোমার মেয়ে কয়, চাঁদনিকে ফোনটা দাও। আমার বিঘ্ন নদিনী বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমিও আমাদের ফ্যামিলির সকলে ভালো আছি। ইভেন্ট আমার ছোট আব্বু, ভাই ও খালামুনি ভালো থাকবে, কিন্তু একজনের জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে। রিমি আপুকে কিছু বলতে না দিয়ে আলো আপু রিমি আপুর হাত থেকে ফোনটা নিয়ে বলল, চাঁদ বুড়ি এই ব্যাপারে কিন্তু আমি কোনোভাবে দায়ী না, বুঝলে? সো আমায় কোনো দোষ দিবা না, বলে দিলাম। আরে বাবারে, কি হয়েছে সেটা তো আগে বলবা। তুমি শুধু শুধু কথা পেঁচাও। আচ্ছা, কাউকে কিছু বলতে হবে না, আমি এসে তারপরে জেনে নিব। ওকে, নাও আম্মুর সাথে কথা বলো। কি হয়েছে আলো? কি জন্য আমার মেয়েটাকে তোমরা রাগাচ্ছ বলো তো? ছোট্ট আম্মু আগে ভালোভাবে বাড়িতে আসো, তারপরে জেনে নিও। আল্লাহ হাফেজ। রিমি আপু আলো আপু এইভাবে মামুরদের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দেয়। আমি রিয়া বাড়ি ফিরলাম, একটা 15 মিনিট হবে। বাড়ি ফিরতে বড় আম্মু জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলাম। আমি বড় আম্মুকে ঘুরতে যাওয়ার কথা বললাম। তারপরে ফ্রেশ হতে রুমে গেলাম, সাথে রিয়াও ফ্রেশ হতে গেল আলো আপুর রুমে। আব্বু ভাইয়া সবাই টেবিলে বসে আছে, আমার জন্য ভাবি আপু আমাকে ডেকে গেলেন। আমিও ফ্রেশ হয়ে খেতে গেলাম। সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে কিছু সময় আব্বু ভাইয়াদের সাথে কথা বললাম। তা পড়াশুনো করছিস না, ছেড়ে দিয়েছো? জিজ্ঞেস করলো বড় আব্বু। ছাড়ে নাই, এখনও কন্টিনিউ আছে। এইবার ফাইনাল ইয়ার, চট্টগ্রামের একটা কলেজে। ভাইয়ারা, আব্বুরা, আপুরা সবাই শুনে অবাক হলেন, কারণ আমি তো এখানে কলেজে পড়তাম। তাহলে কিভাবে চট্টগ্রামে আমার কলেজের কাগজপত্র গেল? তোর কাগজপত্র তাহলে কখন নিয়ে গেছিস? চিন্তা করো না, সেটা না হয় পরে বলবো এক সময়। কিভাবে বা কে নিয়ে দিল, ঠিক আছে? কথা শেষ করে রুমে গেলাম কিছুক্ষণ ঘুমানোর জন্য। রুমে যেয়ে ফাইলটা হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখলাম কিছু একটা আমার ভাবাচ্ছে। যদি তেমন কিছু হয় তাহলে কি হবে? আমি তো এমনটা আশা করছি না, কেন যেন আমার নিজেরই ভয় করছে এই কথা ভেবে। তবে কি, না না, উনি অনেক ভালো একজন মানুষ, শেষে কি উনি... আর কিছু ভাবতে পারছি না, যা হবার হবে। এই মুহূর্তে আমার ঘুমের প্রয়োজন, তাই আমি ঘুমিয়ে গেলাম। বাড়ি আসার পরে ঠিক করে ঘুম হয়নি। ও মা গো, আমার কোমর শেষ। কোন শালারে আমাকে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল? আমি উপরের কথাগুলো বলে উঠে দাঁড়িয়ে সামনে তাকালাম কে সে দেখার জন্য। আমি সামনের ব্যক্তিকে দেখে তো আমার ভূত দেখার মতো অবস্থা। আমি বললাম, আপনি এখানে কিভাবে? আর আপনাকে বা কে আমার রুমে আসতে দিল? সামনের ব্যক্তিটি হলো চাঁদনি আপু। আমি ওনাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম। কেন, অন্য কেউ আশা করেছিলে তুমি? তোরে তো আমি এখন কি করে দেখি? কেন অন্য কাউকে আশা করেছিলি তুই? তোরে তো আমি এখন কি করে ত্যাগ করতাম? কই পালাইছিলি তুই আমাদের বাসা থেকে বলে? হ্যাঁ, আমি তোকে কত জায়গায় খুঁজেছি, তোর কোনো ধারণা আছে? চাঁদনি আপু আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে কথাগুলো বলল, আর আমার বুকে কয়েকটা মার দিল। সে না হয় পরে বলছি কোথায় ছিলাম, কিন্তু আপনি আমাদের বাড়িতে কিভাবে, আর জানলেন কি করে আমি এই বাড়ির ছেলে? এবং আপনি আমাকে কেন খুঁজছেন বলুন তো? আমি অবাক হয়ে যাচ্ছি এর কাণ্ড কথা শুনে। সেটা বড় কথা নয়, তুইও সব পড়ে জানতে পারবি। কিন্তু তুই বাড়ি ফিরতে এসেছিস তো এসেছিস, ভালো কথা, সাথে আবার একটা মেয়ে নিয়ে। তোর সাহস হয় কি করে মেয়ে নিয়ে বাড়িতে আসার? আমার শার্টের কলার ও আরও শক্ত করে ধরে অনেক জোরে রেগে চিৎকার করে বলল, আরে ছাড়ুন তো আমাকে আপনি। আর আমি আমার বাড়িতে কাকে নিয়ে আসবো বা আসবো না সে জবাব কি আপনাকে দিতে হবে? কি হন আপনি আমার? আমি বেশ বিরক্ত নিয়ে চাঁদনি আপুর হাত থেকে আমার শার্টের কলারটা ছাড়িয়ে বললাম, কে হই আমি, তাই না? তা তো তুই অবশ্যই জানতে পারবি। তার আগে বল, কই ওই মেয়ে? আমি ওরে খুন করব। ওর সাহস হয় কি করে আমার একান্ত ব্যক্তিগত সম্পদে চোখ দেওয়ার? এই কথা বলে চাঁদনি আপু আমার রুমে রিয়াকে খুঁজতে শুরু করলো। আমি আমার রুমের গেটের দিকে তাকিয়ে দেখি ভিতরে থেকে চাঁদনি আপু লক করে রেখেছে, কারণ আমি ঘুমানোর সময় গেট লক করি নাই। চাঁদনি আপু রিয়াকে ওয়াশরুম বেলকনিতে খুঁজতেছে। আমি এই বাকে রুমের গেট খুলে বাইরে বের হয়ে আসলাম। এসে আপু ভাবি আপুকে ডাকতে শুরু করলাম। আমার ডাক শুনে রিমি আপু, আলো আপু, ভাবি আপু আমার রুমের সামনে আসলেন। এসে রিমি আপু আমাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে আমাদের আদরের পিচ্চি ভাইজান? আপনি এইভাবে চিৎকার করছেন কেন? আর আমাদের ম্যাডাম কই? রিমি আপু আমার সাথে মস্করা করে কথাগুলো বলে আমার রুমে উকি দিল।
আর আলো আপু ভাবি আপু মিটমিট করে হাসছেন। আরে কে ওই মেয়ে? আমার রুমে এসে আমাকে মারে, আবার রিয়াকে খুঁজে। আজব তো। আর তোমরা হাসাহাসি করছো কেন বলবে? আমি বিরক্তি নিয়ে আপুদের বললাম। আপু ভাবি আপু কিছু বলার আগে চাঁদনি আপু বলল, আমি কে সে কথা তোরে আমি পরে বলবো। তুই আগে বল ওই মেয়ে কই লুকিয়ে রেখেছিস? চাঁদনি আপু এখন রেগে রেগে বলল, আরে আজব তো, আমি কেন লুকিয়ে রাখবো? রিয়া তো আলো আপুর রুমেই ছিল। এই আপু, রিয়া কই? আমি আলো আপুকে উদ্দেশ্য করে বললাম। আলো আপু কিছু বলার আগে চাঁদনি আপু বলল, বিয়ে ক্যান্সেল মানে ক্যান্সেল করাচ্ছি বিয়ে আমি তোকে আমার ভাইয়ের সাথে। ওই মেয়ে নিজে লুকিয়ে রেখে ভালো সোজা না। আলো আপু চাঁদনি আপুর কথা শুনে অসহায়ভাবে ডাব ডাব করে তাকিয়ে রইল। চাঁদনি আপু রুম থেকে বের হয়ে কারোর সাথে আর কথা না বলে সোজা নিচে চলে গেল। নিচে যেয়ে বলল, আম্মু আব্বু এই বিয়ে ক্যান্সেল। হৃদয় ভাইয়ের সাথে আলো আপুর বিয়ে হবে না মানে হবে না, বুঝলি সবাই? চাঁদনি আপুর কথা শুনে সকলে ওনার দিকে তাকিয়ে আছে। কি বলে এই মেয়ে? বিয়ে কেন হবে না কেউ বুঝে উঠতে পারছে না। তাই মামনি বলল। চাঁদনি আপু মামনিকে বলল, কি হয়েছে চাঁদনি? বিয়ে কেন হবে না? কি উল্টাপাল্টা কথা বলছিস তুই? আর তুই না আমার ছেলেকে ডেকে আনতে গিয়েছিলি? আকাশ কোথায় রে? ডাকে আনিসনি? আমি সিঁড়িতে নিচে নেমে আসছিলাম, তাই দেখে বলল মামনিকে। দেখেছি তো তোমাদের গুণধর সন্তানকে। ওই যে সাহেব আসছেন, দেখো দেখো। মামুনি আমাকে দেখে সোফা থেকে উঠে এসে আমাকে কিছু বলতে না দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলল, আমার সোনা ছেলে, কোথায় চলে গিয়েছিলি তুই সেই দিন? আমি তোর ছোট আব্বু ভাইয়াকে দিয়ে কত জায়গায় খুঁজেছি, কোথাও খুঁজে পাইনি। কেন চলে গিয়েছিলি বাবা আমার? জানিস আমি কত কান্না করেছি। আমি মামুনিকে ছাড়িয়ে বললাম, আরে আন্টি, আপনি এখানে কান্না করছেন কেন? আর আপনি জানলেন কিভাবে আমি এই বাড়ির ছেলে? আমি আন্টিকে দেখেও অনেক বেশি অবাক হলাম। ওনারা কিভাবে জানতে পারলো আমার পরিচয়? ঢং করিস না, এইটা শুধু তোর না আমাদেরও বাড়ি। কি কি আবোল তাবোল বলছেন আপনি? এটা আপনাদের বাড়ি মানে কি? আকাশ, এই হলো তোর ছোট আব্বু, আর উনি হলেন তোর খালামণি, যাকে তুই ছোটবেলায় মামুনি বলে ডাক দিতিস। আমি আব্বুর কথা শুনে ভালো করে ছোট আব্বু ও মামুনিকে দেখলাম। মনে পড়েছে অনেক আগে একবার ছোট আব্বু ও মামুনির ছবি আমি দেখেছি। সাথে এইটাও মনে পড়েছে ছোট আব্বু মামুনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। তখন আমার বয়স হয়তো 5 কি 6 হবে। সেই জন্য ওনাদের চেহারা ঠিক করে মনে নাই। আর বড় হয়েতেও ওনাদের কোনো ছবি আমি দেখেছি বলে মনে হয় না। কিন্তু আমাকে মামুনি একা করে চলে গিয়েছিলেন। আমি ওনার সাথে যেতে চেয়েছিলাম, উনি তো আমাকে নিয়ে যায়নি। তবে আজ কেন? কথাগুলো আমি মনে মনে ভাবতেছি। এমন সময় মামুনি আমার হাত ধরে বলল, কি রে বাবা, আমাদেরকে কি তুই এখন চিনতে পারছিস না? কি রে বাবা, আমাদের কি এখন তুই চিনতে পারিসনি? তুই না আমাকে ছাড়া ঘুমোতে পারতি না? তোর মা মরে যাওয়ার পর থেকে তো আমি ছাড়া কারো কাছে তুই যেতে চাইতি না। তারপর কি মামুনিকে মনে পড়ছে না বাবা আমার? না, আমার কোনো মামুনি নেই, কেউ নেই। আমি একা। যদি কেউ থাকে সে আমার রিমি আপু। আমার আম্মু মারা যাবার পরে তো কেউ আমাকে তার বুকে নিয়ে বলেছিল সে আমার মা, আমার মামুনি। সে কখনো আমাকে ছেড়ে যাবে না। কিন্তু সেও আমাকে তার সাথে নেয়নি, আমাকে একা ফেলে রেখে গেছে এবং আমার কোনো খোঁজ খবর পর্যন্ত নেয়নি। আমি কান্না মিশ্রিত কণ্ঠে কথাগুলো বললাম। আমি কথাগুলো বলে মামুনির হাত থেকে আমার হাত ছাড়িয়ে রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। এমন সময় আব্বু আমাকে ডাক দেন এবং কিছু বলতে চায়, কিন্তু মামুনি আব্বুকে থামিয়ে আমার হাত ধরে আবারও ধরে বলে উঠল, জানি আমি আমার উপর অনেক রাগ, তোর রাগ হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর বাবা, সেই সময়টা এমনই ছিল যে আমি চাইলেও তোকে আনতে পারতাম না। আর যখন তোকে আমি আমার কাছে পাই, বিশ্বাস কর বাবা, আমি অনেক অনেক খুশি হয়েছিলাম। আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করেছিলাম। আমাকে ভুল বুঝিস না, আমি তোকে সব বলবো কেন আমি ওই দিন তোকে আমার কাছে আনতে পারি নাই। মামুনি কান্না করে আমাকে কথাগুলো বলল। আমি মামুনিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম আর কান্না করে বললাম, আমি কিছু জানতে বা শুনতে চাই না মামুনি। আমি শুধু চাই এইবার আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। যাই হয়ে যাক, তোমার সামনে তোমার এই ছেলে সব সময় দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার
এই ছেলেকে ছেড়ে কোথাও যাব না। এইবার কান্না বন্ধ কর। ছেলে মানুষ কান্না করতে নাই। দেখ তোর কান্না দেখে সবাই হাসাহাসি করছে। মামনি আমার চোখের পানি মুছে দিয়ে বলল, সে কি করলো তা দেখার প্রয়োজন নেই। মামনি, তুমি আগে বলো আমার ভাইয়া আর পিচ্ছি আপু কই? মামনিকে ছেড়ে দিয়ে কথাটি জিজ্ঞেস করলাম। আমার কথা শুনে মামনি বলল, ওই যে ও হ্যালো, তোর হৃদয় ভাইয়া আর ওই তোর পিচ্চি আপু। মামনি হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিল। আমি মামনি দেখিয়ে দেওয়া সাইডে তাকিয়ে দেখলাম হৃদয় ভাইয়া আবির ভাইয়ার পাশে বসা, আর রিমি আপু ও আলো আপু মাঝে চাঁদনি আপু দাঁড়িয়ে আছে। আমি চাঁদনি আপুকে দেখে বললাম, কি এই মেয়ে আমার পিচ্ছি আপু হতে পারে না, এটা একটা পেতনি। কিছুক্ষণ আগে আমাকে খাট থেকে ফেলে দিয়েছে, আর ওনারা বাড়িতে আমাকে কত না অপমান করেছে। মামনি, তুমি ভুল করছো। ব্যাস, আমার বলা কথা শুনে চাঁদনি আপু আমার কাছে এসে আমার গলা চেপে ধরে বলল, কি বললি তুই? আমি পেতনি? এইবার তোকে আমি সত্যি সত্যি কোন করে ফেলবো কুত্তা। আমাকে পেতনি বলা হয়? আমার গলা চেপে ধরেই আছে। আরে আরে কি করছিস কি? আমার ছেলেটাকে তো মেরেই ফেলবে। ছাড় ছাড়, তুই আমার ছেলের আশেপাশে আর আসবি না বলে দিলাম, বেয়াদব মেয়ে একটা। মামুনি চাঁদনি আপুর হাত থেকে আমার গলা ছাড়াতে ছাড়াতে কথাগুলো বলল। চাঁদনি আপু আমার গলা ছেড়ে দিল। আর সে সময় রিয়া কোথা থেকে যেন এসে আমাকে জড়িয়ে ধরলো। তা দেখে চাঁদনি আপু এমন কথা বলল যা শুনে তো আমি, রিয়া ও বাড়ির সবাই অবাক হয়ে গেল। আকাশ, ইয়ার কাজ হয়ে গেছে। আমি অনেক কিছু জেনে। আমি রিয়াকে ইশারা করে থামিয়ে দিলাম। রিয়াও বুঝে উঠতে পারেনি এখানে সবাই আছে, আরও আমাকে জড়িয়ে ধরেছে। সবাই রিয়ার এমন কাজে আমাদের দুইজনের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এর মাঝে রিয়ার এমন কাজ দেখে কেউ একজন রিয়াকে পারে না যে এই মুহূর্তে খুন করে ফেলে। রিয়া সবার দিকে তাকিয়ে আমাকে ছেড়ে আমার পাশে দাঁড়ায়, আর এর মাঝে চাঁদনি আপু এসে টাস টাস করে থাপ্পড় মারেন। আরে আমাকে না, রিয়াকে। চাঁদনি আপু রিয়াকে থাপ্পড় মারা দেখে আমরা বাড়ির সবাই হতভম্ব হয়ে যায়, আর রিয়া তো লজ্জায় গালে হাত দিয়ে মাথা নিচু করে নেয়। রিয়ার চোখে জল ছলছল করছে, বললে ভুল হবে, অলরেডি শব্দহীন কান্না করেও দিয়েছে। মামুনি চাঁদনি আপুর কাছে এসে শ্বাস করে দুটো থাপ্পড় দেয় আর বলল, কেন মারলি মেয়েটাকে? বেয়াদব মেয়ে। ও আকাশের ফ্রেন্ড হয়। তোর সাহস হয় কি করে মেয়েটার গায়ে হাত তোলার? যা আমার চোখের সামনে থেকে। দিন দিন বেয়াদব মেয়ে হয়ে যাচ্ছিস তুই। আর কখনো যেন না দেখি তুই ওদের মাঝে আছিস, আর কখনো যেন না হয় তুই ওদের মাঝে এসেছিস। আর সরি মা, আমার মেয়ে ভুলের জন্য মাপ করে দাও। আমি ওর হয়ে তোমার কাছে মাপ চাইছি। মামুনি চাঁদনি আপুকে মেরে বকাঝকা করে। শেষের কথাগুলো রিয়াকে উদ্দেশ্য করে ওর হাত ধরে বলল, ছি ছি আন্টি, আপনি মাফ চাইবেন না। আপনি তো আমার মায়ের মতো। মা কি কখনো মেয়ের কাছে মাফ চায় বলেন? হয়তো উনি না বুঝে বা অন্য কিছু একটা মিন করেছেন, তাই হয়তো এমন করলেন। ইটস ওকে। রিয়া মামুনিকে এই কথা বলে আলো আপুর রুমে চলে গেল। আমি জানি মেয়েটা কষ্ট পেয়েছে চাঁদনি আপুর এমন ব্যবহারে, তাই আমিও কোনো কথা না বলে রিয়ার পেছন পেছন গেলাম রিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য। এইদিকে মামুনি চাঁদনি আপুকে মেরেছে বলে এবং আমাকে রিয়ার পেছন পেছন যেতে দেখে চাঁদনি আপু ওনার যে রুমে থাকার ব্যবস্থা করা হয়েছে সে রুমে যে গেট বন্ধ করে কান্না করতে লাগলেন। কেউ আর কোনো কথা বললে না। আসলে এমন একটা সিচুয়েশনে সবাই পড়ে যাবে কেউ ভাবেনি। সবাই শুধু চুপ করে এই কাহিনী দেখে গেলেন। সবাই যেন বোবা হয়ে গেছেন। আমি আলো আপুর রুমে রিয়ার পেছনে পেছনে যে রিয়াকে বললাম, রিয়া, আই এম রিয়েলি সরি। কি থেকে কি হয়ে গেল, প্লিজ চাঁদনি আপুর হয়ে আমাকে তুমি মাফ করে দাও। তুমি আমাকে ওখানে ওইভাবে জড়িয়ে ধরেছে বলে হয়তো চাঁদনি আপু ব্যাপারটা সহজভাবে নিতে পারেনি, তাই রেগে তোমার গায়ে হাত তুলেছে। সত্যি আমি তোমার কাছে অনুতপ্ত, মাফ করে দাও। ছি ছি স্যার, আমি কিছু মনে করি নাই। আসলে ভুলটা আমারই ছিল স্যার। আমি ভুলেই গেছিলাম এটা একটা গ্রাম, আর বাড়ির সবার সামনে ওভাবে আপনাকে জড়িয়ে ধরা ঠিক হয়নি আমার। বরং আমাকে মাফ করবেন এমনটা করার জন্য স্যার। আরে না, এমন কিছু না, কিন্তু চাঁদনি আপু যে কেন এইভাবে রিয়েক্ট করলো বুঝলাম না। যাই হোক, তুমি কিছু মনে করিও না। তারপর আপুর হয়ে আমি মাপ চাইছি। সে না হয় মাফ করে দিলাম, কিন্তু কতদিন থেকে এইসব চলছে স্যার? আমাকে তো আগে থেকে বলে রাখবেন, তাই না? শুধু শুধু আমি আপনাকে এক্সাইটেড হয়ে আপনার ওনার সামনে জড়িয়ে ধরলাম আর মার খাইলাম। হা। রিয়া আমার দিকে ঘুরে চোখের জল মুছে মুচকি হাসি দিয়ে কথাটি বলল,
কি বলছো জাতা? উনি মানে কি? চাঁদনি আমার বড় আপু হয়, বুঝলা? উল্টাপাল্টা কিছু বলো না, না হয় চাঁদনি আপুর যে রাগ আবার মার খাইবা উনি এই কথা শুনলে। আমি রিয়ার কথায় অবাক হয়ে যাই। এই মেয়ে কি বলে না বলে। স্যার আমি একটা মেয়ে, সো একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের রিয়াকশন বুঝবো না তো বোকা আমি না, বুঝলেন আপনি? উনি আপনাকে ভালোবাসেন, আপনি দেখে নিয়েন, খুব শীঘ্রই তার প্রমাণ পাবেন, দেখে নিয়েন। ওকে? রিয়া মুচকি মুচকি হেসে বলল, রাখো তোমার ফালতু কথা। কোথায় আমি আসলাম তোমাকে চাঁদনি আপুর হয়ে সরি বলতে, আর তুমি উল্টাপাল্টা কথা শুরু করলে। থাকো তুমি, আমি গেলাম। রিয়ার উল্টাপাল্টা কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল, তাই রিয়াকে ঝাড়ে দিয়ে রাগ দেখিয়ে চলে আসলাম ওই রুম থেকে বের হয়ে দেখলাম রিমি আপু আমার পাশে রুমে চাঁদনি আপুকে ডাকাডাকি করছে। আমি ওখানে যেয়ে জানতে চাইলাম কি হয়েছে। ভাবি আপু বলল, আরে দেখো না খালামণি চাঁদনিকে আরে দেখো না খালামণি চাঁদনিকে মেরেছে, সেজন্য চাঁদনি রুমের গেট লক করে ভিতরে গিয়ে কি করছে কে জানে। আমরা এত ডাকাডাকি করছি, তারপরেও কোনো হেলদোল নেই, আর গেটও খুলছে না। তুমি একটু দেখো তো ভাই আকাশ। ভাবি আপু বিচলিত হয়ে কথাগুলো বলল, কি বলছো ভাবি আপু? আচ্ছা আমি দেখছি। আপু তুমি শরৎ দেখি, উনি আবার উল্টাপাল্টা কিছু করে ফেললেন না তো? কিছুটা ভয় পেয়ে বললাম। তুই দেখ, আল্লাহ জানে তোর কপালে কি আছে আজ ভাই। তাড়াতাড়ি দেখ, চাঁদনিকে ডাক দে, দেখি তোর ডাকে যদি গেট খুলে। আলো আপু মুচকি মুচকি হেসে বলল, ধুর ওনার কি হলো আল্লাহ জানেন। আর তুমি হাসছো কেন? হ্যাঁ, তোমার কি কোনো কমন সেন্স আছে? কোথায় হাসতে হয় না হয় সবই সবাই। আমি আলো আপুকে ধমক দিয়ে চাঁদনি আপুকে ডাক দিলাম, পিচ্ছি আপু গেট খোলো। কি হয়েছে তোমার? আমার সাথে তো ভালো করে কথা হয়নি তোমার। গেটটা খোলো, না হয় গেটটা কিন্তু ভেঙে ফেলবো বলে দিলাম। নয়তো কি? আর কি? আমার আর রিয়া আমরা শুধু ফ্রেন্ড হই, বুঝলে? তুমি গেট খুলবা না, সত্যি সত্যি গেট ভেঙে ফেলবো কিন্তু। এই গুত্তা, আমি পিচ্ছি না, তুই আমার চেয়ে পিচ্ছি। গেট খুলবো না, তুই তো রিয়া পেন্নির কাছে যা, তাকে সান্ত্বনা দে, তার গালে মলম লাগিয়ে দে। আমাকে ডাক দিবি না, আমার কেউ নাই, আমি একা। তুই যা এখান থেকে, বলে দিলাম না তো। দেখ ভালোই এখান থেকে ভাগ, না হয় তোর আমি কি করব আমি নিজেও কিন্তু জানি না, বলে দিলাম। যা এখান থেকে, গেট খুলবো না। আরে কি করবা, না জানলে হবে? আগে তুমি বের হও, তারপর না হয় আমি তোমার সাথে আপুরা মিলে ডিসিশন নেব কি করা যায় ওকে। আমার কথা শুনে চাঁদনি আপু আর ভীষণ রেগে যায়। রেগে মেগে সে বেশ জোরে গেট খুলে বের হয়, আর আমার হাত ধরে রুমে টান দিয়ে ঢুকে গেট আবার লাগিয়ে দেয়। আমি তো অবাক হয়ে যাই ওনার এমন কাজে। আমি ওনার দিকে তাকিয়ে তো আরও বেশি ভয় পেয়ে যাই, কারণ ওনার চোখগুলো লাল হয়ে আছে। হয়তো এতক্ষণ অনেক কান্না করেছে সেজন্য। এইদিকে আমাকে চাঁদনি আপু রুমে নিয়ে যাওয়ার পরে রিমি আপু, আলো আপু, ভাবি আপু বলেন, আকাশ রে ভাই আমাদের তুই আজ শেষ। আকাশ রে ভাই আমাদের তুই আজ শেষ। তোরে তো চাঁদনি আজ সত্যি সত্যি খুনও করে ফেলতে পারে। আপুরা নিজের মাঝে কথা বলছে গেটের সামনে দাঁড়িয়ে। তার মাঝে মামুনি চাঁদনি আপুর রুমের সামনে এসে হাজির হন, আর রিমি আপুদেরকে বলেন, মা রিমি, আলো, নিধি, তোরা এখানে কি করিস? ওই পাজি মেয়েকে এত আতু করে ডাকার কিচ্ছু নাই। ওর মন চাইলে বের হবে, না হলে রুমে বসে থাক। তোরা যা নিজের কাজ কর, ওর জন্য তোদের এত চিন্তা করতে হবে না, ও এমনই সবাই। খালামণি, তোমার মেয়ে গেট খুলেছিল আকাশের ডাকে, কিন্তু গেট খুলে আকাশকে রুমে ঢুকিয়ে আবার গেট বন্ধ করে দিয়েছে, বুঝলে? কি বললিস কি? বলে চাঁদনি আপু গেটে ধাক্কা দিয়ে বলল, চাঁদনি দেখ, আমার ছেলেটাকে কিছু বলবি না, নয়তো তোর খারাপ আছে। আমার ছেলেকে বের হতে দে, মারবি না বা ভয় দেখাবি না, বলে দিলাম কিন্তু। ওই আম্মু, তোমরা যাবা আমার রুমের সামনে থেকে। তোমার ছেলেকে আমি কিচ্ছু করবো না, শুধু আদর করবো। এখন কি তুমি মা হয়ে আদর করা দেখবা? তাহলে গেট খুলে দিছি, যত সব, যাও এখান থেকে। চাঁদনি আপু একটা ডেবিল হাসি দিয়ে মামুনিকে উদ্দেশ্য করে বলল। মামুনি আপুরা আর কিছু না বলে সবাই হয়তো রুমের সামনে থেকে চলে গেছে। এইদিকে আমি চাঁদনি আপুর এই ডেবিল হাসি দেখে কিছুটা ভয় পাই, আর চাঁদনি আপু তার মুখে এই ডেবিল হাসি দেখে আমার দিকে এগিয়ে আসেন। আমি ওনার হাসিয়ে এগিয়ে আসে দেখে ভয় পেয়ে চাঁদনি আপুকে বলি, কি 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 ব্যাপার, তুমি আমার দিকে এইভাবে এগিয়ে আসছো কেন? হ্যাঁ, আমি ভয়ে তোতলাতে কথাগুলো বলি। কিরে, তুই তুতলা হলি কবে থেকে? নাকি আমাকে তুই ভয় পেয়ে তুতলা হয়ে গেলি?
চাঁদনি আপু একদম আমার কাছে এসে কথাটি বলল, তো তো তোতলাবো কেন? তুমি কি বাঘ না ভাল্লুক? তা তো আমি দেখতেই পাচ্ছি তুই তোতলাচ্ছিস কিনা। ওসব বাদ দে, আগে বল ওই রিয়া তোর কে হয়, আর রিয়াকে কেন এখানে সাথে করে নিয়ে এসেছিস? চাঁদনি আপু আমার শার্টের কলার ধরে আমার মুখের কাছে ওনার মুখ নিয়ে এসে কথাটি বলল, এতটা কাছে যে আমি ওনার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। রিয়া আমার কে হয় আর এখানে কেন এনেছি তা তোমাকে কেন বলবো? কে তুমি যে তোমার কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? কি বলি তুই? আমি কি? আর আমার কাছে কৈফিয়ত দিবি না তো কার কাছে কৈফিয়ত দিবি তুই? তোর তো চাঁদনি আপু আমার গলা ছেড়ে আমার গলা চেপে ধরে বলল। আমি ওনার এই রাগান্বিত রূপ দেখে ভীষণ ভয় পেয়ে যাই। এই মেয়ে এইটুকুতেই অনেক রেগে যায়। এই মেয়ের কপালে বর্ণেই বলে দিলাম। আমি ওনাকে দেখে ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে বললাম, যে বজ্জাত মেয়ে, এর যে ছেলে বিয়ে করবে তার জীবন তামা তামা হয়ে যাবে। কথাগুলো আমি মনে মনে বললাম। সে তোর না ভাবলেও চলবে কে আমাকে বিয়ে করবে আর আমার কপালে বর আছে কিনা। আমি যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে আগে। আমার গলা চেপে ধরে এই কথাগুলো বলল। আমি ওনার এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না। এই মেয়ে কি মনোবিজ্ঞানী নাকি? কিভাবে আমার মনে মনে বলা কথাগুলো সে জেনে গেল? না বাবা, আর মনে মনে কথা না বলে সত্যিটা বলে দিই। আর সেজন্য বললাম, আরে আপু ছাড়ো, আমার গলায় লাগছে তো, মেরে ফেলবা নাকি? আমি সব সত্যি কথা বলছি, আগে গলা ছাড়ো। এনে ছাড়লাম, এখন বল রিয়া কে হয় তোর? আমার গলা ছেড়ে গলার দুই সাইডে হাত রেখে আমার একদম কাছে থেকেই জানতে চাইলো। রিয়া আমার জাস্ট ফ্রেন্ড হয়, এর বেশি কিছু না। আর রিয়া আমার কাছে রাজশাহী শহরে ঘুরতে দেখতে চেয়েছে, সেজন্য আমাকে আমার সাথে করে নিয়ে এসেছি, এর বেশি কিছু না আপু। কেন রে, তুই ছাড়া কি পৃথিবীতে আর কেউ নেই যে তোর ওই মেয়েকে রাজশাহী শহরে ঘুরে বেড়াতে হবে? কিছু বলো না আপু, থাকবে না কেন? কিন্তু রাজশাহীতে রিয়াদের কোনো আত্মীয় স্বজন নেই, আর আমি তো এতদিন ওদের ওখানে ছিলাম, সেজন্য আর না করে নাই, বুঝলে? তোকে কে বলেছে ওদের এখানে থাকতে? আমি কি পাঠিয়েছি চট্টগ্রাম যেয়ে থাকার জন্য? ওই দিন কেন আমাদের বাসা থেকে পালিয়ে গেছিলি বল? তুমি তো বললে আমি যদি তোমাদের কোনো ক্ষতি করে দিই, সেজন্যই তো চলে গিয়েছিলাম। আর আমি কি জানতাম তোমরা আমার আপনজন? জানলে তো আমি যেতাম না। বুঝলাম, কিন্তু তোর জন্য যে আমি আম্মুর কাছে ওই দিন মার খেয়েছি, সাথে আজও মার খাইলাম, তার জন্য যে তোকে এখন শাস্তি পেতে হবে? চাঁদনি আপু শয়তানি হাসি এসে বলল, কি শাস্তি দেবে তুমি আমাকে? দেখো, আমি কিন্তু তোমার ছোট ভাই হই, আর তুমি না আমাকে পিচ্ছি সময় অনেক আদর করতে, তাহলে কিভাবে পারবে আমার মতো এই পিচ্ছি নিরীহ ছেলেকে শাস্তি দিতে বলো? আমি ভয় পেয়ে বললাম। এই মেয়ে দেখি আমার শরীরের সাথে মিশে যায় অবস্থা। সেটা ঠিক বলেছিস, আমি তোকে কত আদর করতাম, আর তুই আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু খেতে, সেই জন্য তোর শাস্তি হলো এখন আমার 2 গালে চুমু দিবি, বুঝলি? ছি ছি ছি, কি বলো? তখন তো আমি ছোট ছিলাম, তাই চুমু খেয়েছি, কিন্তু এখন? আমাকে বাকি কথা বলতে না দিয়ে আমার অধরে চাঁদনি আপু নিজ অধর দিয়ে চেপে ধরলো। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিল। আমরা দুজনেই হাঁপাচ্ছি। আমি হাঁপাতে হাঁপাতে আমার অধরে হাত দিয়ে চাঁদনি আপুকে উদ্দেশ্য করে বললাম, ছি ছি আপু, তুমি এটা কি করলে? আমি না তোমার ছোট ভাই হই, আর তুমি কি না? ছি 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 আপু, এই কথা যদি মামুনি জানতে পারে তো কি ভাববে আমাকে? আর এইভাবে কেউ কাউকে চুমু দেয়? আর একটু হলে আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে মরেই যেতাম। আমি মামুনিকে বলে দিব তুমি আমার অধরে চুমু দিয়ে আমাকে মেরে ফেলেছ। সে তোর ইচ্ছা, তুই কাকে কি বলবি, কিন্তু তোর অধরগুলো তো হেব্বি মিষ্টি রে। আর একবার খেতে দে না, কিসকিস করে একদম দারুণ মজা পেয়েছি। ছি ছি ছি, কি বলো তুমি? তুমি আমার বড় বোন হও, এইসব বাজে কাজ করতে বা বলতে লজ্জা করে না তোমার? ছাড়ো আমাকে, আমি বাইরে যাব। আমি চাঁদনি আপুকে আমার সামনে থেকে সরিয়ে গেটের দিকে যেতে বললাম। এত সহজে তো যেতে পারবে না চান্দু, আগে বলো আজ পুরো বিকেল আমাকে নিয়ে ঘুরতে যাবে? আমার হাত ধরে তার দিকে টান দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা নিয়ে যাব, এখন ছাড়ো, না হয় কে কোন দিক দিয়ে এসে দেখে নেবে। আর এইবার যদি আব্বু জানে এইসব কথা, আমাকে সারা জীবনের জন্য বাড়ি ছাড়া করে দেবে। তাই এখন বাইরে চলো। আমি কোনো উপায় না পেয়ে ঘুরতে যেতে রাজি হয়ে গেলাম। এই তো গুড বয়, যা। আর শোন, এখন থেকে আমাকে আপু বলবি না, চাঁদনি বলে রাখবি, বুঝলি? আমার গাল টেনে বলল, কি? আমি তোমার নাম ধরে ডাকতে পারবো না, তুমি আমার বড় বোন হও, বুঝলে? আমার গাল থেকে চাঁদনি আপুর হাত সরিয়ে বললাম,
সে না হয় পরে দেখা যাবে, কিন্তু আপু বললে আবার কিস করবো। এবার কিন্তু পুরো 10-20 মিনিটের আগে ছাড়বো না, বলে রাখবো। এখন চল। চাঁদনি আপু গেট খুলতে খুলতে পড়ল। আমি চাঁদনি আপুর রুম থেকে বের হয়ে নিচে চেয়ে দেখি সোফায় মামুনি, রিমি আপু, আলো আপু, ভাবি আপু সাথে রিয়া বসে কফি খাচ্ছে। আমাদের দুইজনকে নিচে নামতে দেখে আলো আপু বলল, ছোট আম্মু, ওই দেখো ওনারা অবশেষে রুম থেকে বের হয়ে এসেছে। আলো আপুর বলায় মামুনি সহ সবাই সিঁড়ির দিকে ফিরে তাকায়। আমি কিছুটা লজ্জা পাচ্ছি, কিন্তু চাঁদনি আপু ডন্ট কেয়ার ভাব নিয়ে নিচে নামছেন। এই আলো আপু, বেশি বুঝলে কিন্তু তোমার খবর আছে, একদম বিয়ের স্বাদ মিটিয়ে যাবে। সো ফালতু কথা বলবে না, বলে দিলাম। চাঁদনি আপু সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে আলো আপুকে উদ্দেশ্য করে বলল, সবসময় কি আমাকে তুমি ভয় দেখাতে পারো চাঁদনি? আমি কি একটু মজাও করতে পারি না তোমার সাথে? ঠিক আছে, আর কিছু বলবো না তোমাকে। আলো আপু অসহায়ভাবে কথাগুলো বলল। আরে মন খারাপ করিস না মা, ও তো এমনই জানিস। আর ও বললেই কি আমি আমার ঘরের লক্ষ্মীকে না নিয়ে যাব? প্রয়োজনে ওরে আগে ঘর থেকে বিদায় করে দিব। তুই রাগ করিস না মা আমার। মামনি আলো আপুকে জড়িয়ে ধরে বলল, ঠিক বলেছো মামনি, তুমি তাড়াতাড়ি চাঁদনি আপুর বিয়ে দিয়ে বিদায় করো। এই পিচ্ছি আপু যে ডেঞ্জারাস মেয়ে রে বাবা। আর 1 মিনিট আলো আপুকে নিয়ে যাবে মানে কি? আমি তো কিছু বুঝলাম না। আমি তো আর জানি না আলো আপু ও হৃদয় ভাইয়ের বিয়ের কথা চলছে। কি তুই জানিস না এইদিকে কি চলছে? রাখো তোমার কি চলা না চলা, আগে বলো কি বললি? তুই আমাকে বিদায় করতে আমি ডেঞ্জারাস বাড়ির সকলের জন্য? আমি ডেঞ্জারাস মেয়ে তোর? চাঁদনি আপু রিমি আপুকে পুরা কথা বলতে না দিয়ে আমার কাছে তেড়ে এসে কথাগুলো বলল, কিন্তু চাঁদনি আপুকে পুরোপুরি কথা সম্পূর্ণ বলতে না দিয়ে মামনি বলল, খবরদার আমার ছেলের গায়ে আর একবার টাচ করলে তুই যা বলতে চাইছিলি তা আর হবে না, বলে দিলাম। তুই আমার কাছে এসে বস তো বাবা। মামনি আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে চাঁদনি আপুকে ধমক দিল। এইভাবে অনেক মজা করলাম আমরা সবাই। আমি এইমাত্র জানলাম আলো আপু ও হৃদয় ভাইয়ের বিয়ের কথা। চাঁদনি আপু রিয়াকে জড়িয়ে ধরে রিয়ার কাছে সরি চাইলো। রিয়া ও চাঁদনি আপুকে ধরে বলল সে কিছু মনে করেনি। আমি আলো আপুকে কংগ্রাচুলেশন জানালাম। এরপর আপুদের সাথে করে ঘুরতে বের হলাম সবাই, সাথে রিয়াও গেল। আবির ভাইয়া, হৃদয় ভাইয়া ও নিলয় ভাইয়া বাইরে গেছেন, সেখান থেকে জয়েন করবে। মিস্টার এসকে, কি খবর? তোমাদের কাজ কতদূর এগিয়েছে বলো তো? কথাটি জেকে জিজ্ঞেস করলো। ম্যাম চিন্তা করবেন না, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। আপনি বললেই আমি ডেলিভারি দিয়ে দেব। তা আমি জানি, তুমি যা বলো তা কখনো নড়চড় হয় না, কিন্তু আমি গোপন সূত্রে খবর পেয়েছি পুলিশের আন্ডার কভার অফিসার নাকি রাজশাহীতে এখন অবস্থান করছে। সেই জন্য তোমাকে সতর্কবার্তা দেওয়ার জন্য ফোন করলাম। তুমি সাবধানে থেকো, ঠিক আছে? আপনি চিন্তামুক্ত থাকেন ম্যাম, আমি ওই অফিসারকে দেখে নেব। সে আমাদের ধারের কাছে আসার আগেই তারে আমি শেষ করে দেব। আমি তোমার কাছে এমন কথাই আশা করেছি এসকে। তারপর সব দিক দেখে সাবধানে থেকো, বাই। ফোন রেখে জেকে একটা শয়তানি হাসি দিয়ে বলল, আন্ডার কভার অফিসার, তুই নিজেকে যতটা স্মার্ট মনে করিস এতটা স্মার্ট এখন হয়ে ওঠিস নাই। এইবার দেখবো কি করে তুই আমার এই চালান আটকাতে পারিস। আচ্ছা আপু, চাঁদনি আপু ওই সময় কি বলতে চাইছিল? যা বলার আগে মামুনি ওনাকে থামিয়ে দিল। রিমি আপুকে উদ্দেশ্য করে আমি জিজ্ঞেস করলাম, এই সব তোর এখন না জানলেও চলবে। এইগুলো নিয়ে তুই চাপ নিস না, ঠিক আছে? সময় হলে জানতে পারবি। আমি রিমি আপুকে কিছু জিজ্ঞেস করার আগেই রাফি এসে বলল, বন্ধু কেমন আছিস? আরে রাফি যে, কি খবর? হঠাৎ কি মনে করে এখানে? তোর সাথে কথা আছে, একটু এই দিকে আসতে পারবি? রিয়া আসো আমার সাথে। রিয়াকে আমার সাথে ডাক দিয়ে আনলাম। এই দেখে চাঁদনি আপু রেগে রিমি আপুকে বলল, রিমি আপু, তোমার ভাইয়ের কি সমস্যা বলো তো? ও যেখানে যাবে সেখানে কি ওই পেতনিকে নেওয়া লাগবে? আমরা কি ওই পেতনিকে খেয়ে ফেলবো নাকি? রাগী মোড নিয়ে বলল, আরে ওরা ফ্রেন্ড হয়, তাই হয়তো একসাথে কথা বলতে গেল। তুই এত ভাবিস কেন বলতো? আকাশের বিয়ে তো তোর সাথেই হবে, শুধু শুধু চাপ নিস না। চাঁদনি আপুকে সান্ত্বনা দিয়ে বলল। এদিকে রাফি এমন ইনফরমেশন দিল যা শুনে আমি রিয়া অনেক আনন্দ পেলাম। রাফি আমাকে আর রিয়াকে সাইডে ডেকে এনে,
স্যার, আমি জেকে ও এসকে ওদের বিষয়ে আমি আরও এমন কিছু ইনফরমেশন পেয়েছি যা আপনাকে জানানো প্রয়োজন। আমি দুপুরের পরে অবশ্য রিয়া ম্যামকে ডেকে এনে কিছু বিষয় জানিয়েছি। হুম, আমি তো স্যার তখন এই কথাগুলো বলতে চেয়েছিলাম। তা আর কি জেনেছেন মিস্টার রাফি? স্যার, ম্যাম জেকে কোনো ছেলে না, ও একটি মেয়ে। আর ও এই রাজশাহী শহরের মেয়ে। এখন সে আমার জানা মতে ঢাকাতে অবস্থান করছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জেকে ও এসকে এর মাঝে সম্পর্ক হলো। জানি মিস্টার রাফি, আমি যা সন্দেহ করেছি তেমনটাই হয়তো হবে, সমস্যা নেই। আমি বিষয়টি মাথায় রাখলাম। আর তুমি শুধু এখন একটি কাজ করো। আমি রাফিকে থামিয়ে কথাগুলো বললাম। জি স্যার, বলুন আমাকে কি করতে হবে? আপনি আমার যে কাজটি এখন করবেন তা হলো এমপির ভাইপো কী যেন নাম, শাফিন, তার চলাফেরা ফলো করবেন আর আমাকে তা আপডেট জানাবেন। ছোট থেকে ছোট বিষয়গুলো যেন মিস না করেন, তার সব বিষয় আমার জানা চাই। ওকে স্যার, আমি আজ থেকে খাওয়া দাওয়া ছেড়ে সাফিনের পিছু নিব। সে কি করে, কোথায় যায়, সব খবরাখবর আপনাকে জানাবো। মিস্টার রাফি, আপনি না খেয়ে তার পিছু নিলে শেষে ওনার হয় আপনার খোঁজ নিতে হবে আমাদের। আর সেজন্য এত এক্সাইটেড না হয়ে নিজের খেয়াল রেখে কাজ করবেন, মনে থাকবে তো? জি ম্যাম, মনে থাকবে। আমি এখন যাই তাহলে, কেউ দেখে নিলে প্রবলেম হবে। ঠিক আছে মিস্টার রাফি, যান তাহলে। আর আমি যা বললাম মাথায় রাখবেন। আমার মনে হচ্ছে কিছু একটা আমার হাতের নাগালে আছে। আমি রিয়া রাফির সাথে কথা বলে আপুদের কাছে ফিরে আসলাম। আসার পরে চাঁদনি আপু আমাকে বলল, কিরে, কথা শেষ হলো তোদের? হুম কথা শেষ হয়েছে। কথা শেষ হয়েছে। তা তোমরা কিছু অর্ডার করোনি? তোমাদের কি ক্ষুধা নেই নাকি, নাকি খাওয়ার মুড নাই, কোনটা? দুইটার আছে তো, খাবার খেলে তার দাম কি তুই পে করবি? অবশ্যই আমি পে করব, এটা বলার কি আছে। বাবা, তা আপনি কি জব করে যে পে করার টাকা আছে আপনার কাছে শুনি? ছিলি তো অন্যের বাসায় তাদের আশ্রিতা হয়ে, টাকা পেলি কই? কি যে বলেন না আপু, না মানে আকাশ জব করে তো, আমাদের ওখানে কয়েকজনকে টিউশনই করায়। আমার চোখ রাঙানি দেখে কথা ঘুরিয়ে নিল। কি, তুই টিউশনি করিয়ে কষ্ট করে পড়াশোনা করিস? হ্যালো বউ, আমার ভাইয়ের সাথে তোমার বিয়ে ক্যান্সেল। তোমার জন্য আকাশকে কত কষ্ট পেতে হয়েছে। আমার চোখ রাঙানি দেখে কথা ঘুরিয়ে নিল। আলো আপুর ওপর রেগে বলল, কেন? কোনো কিছু হলেই আমার বিয়ে নিয়ে টানাটানি? ঠিক আছে, করবো না তোর ভাইকে বিয়ে। কি হবে তোর ভাইকে বিয়ে না করলে? আমিও তো আমার ভাইয়ের বিয়ে দেব না তো। আলো আপু বাকি কথা বলার আগেই পেছন থেকে আবির ভাইয়া বলল, ভাই, কে কাকে বিয়ে করবে না শুনি? কার বিয়ে নিয়ে কথা হচ্ছে? দেখো না ভাইয়া, কোনো কিছু হলেই চাঁদনি আমার আর হৃদয়ের বিয়ে হতে দিবে না বলে। আলো আপু কাঁদো কাঁদো ফেস করে বলল আবির ভাইয়ের উদ্দেশ্যে, কি ব্যাপার চাঁদ বুড়ি, তুমি আলোকে এই কথা কেন বললে? বলবো না তার জন্য তো। থাকবো না আর, তুই চুপ কর। কেউ আবার রুটভট কথা শুনে নিরুদ্দেশ হয়ে যাবে। তার চেয়ে বরং আবির ওই দিকটাই চল, সবাই বসে কথা বলা যাবে। চাঁদনি আপুকে থামিয়ে হৃদয় ভাইয়া বলল। এরপরে আমরা সবাই নদীর পাড়ে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। কথা বলা শেষ করে একটা রেস্টুরেন্টে গেলাম খাবার খেতে। এইভাবে আনন্দ করে কেটে গেল 3-4 দিন। এই কয়দিনে চাঁদনি আপুর রোমান্টিক প্যারা তো আছেই। যেমন সকালে ঘুম থেকে উঠে দেখি উনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি কফি খাচ্ছি, সে এসে আমার হাত থেকে কফি নিয়ে খাওয়া শুরু করে দেওয়া। আরও অনেক ধরনের কার্যকলাপ তো আছেই। অবশ্য আমি কিছুটা আন্দাজ করতে পেরেছি আসলে চাঁদনি আপু কী চায়, কিন্তু আমি তার কাছে ধরা দিতে চাই না এই মুহূর্তে, কারণ আমার উপর অনেক দায়িত্ব এখন। আর তার চেয়ে বড় হলো আমার আসল পরিচয় বাড়ির কারো কাছে এখন দেওয়া হয়নি। কথাগুলো এসকে আমাকে বলল। ও রিয়েলি? তা তুমি কেন এসকে বা তোমার বস জেকে আমার সাথে কথা বা মিট করতে বলো। আমি দেখতে চাই সে কত বড় মাফিয়া জগতের মালিক হয়েছে। আর হ্যাঁ, আমি কি করতে পারি তা তোমাদের ধারণার বাইরে। সেজন্য বলে কি, সব ছেড়ে আত্মসমর্পণ করো, তোমাদের জন্য ভালো হবে। আর আমাকে ওইসব ফালতু ধমকাধমকি করে লাভ নেই। সাহস থাকলে সামনে এসে বয়। আমিও ঠান্ডাভাবে কথা বললাম। কেন জানি এসকের কণ্ঠ আমার চেনা চেনা মনে হলো। আর আমি যা ভেবেছি তা অনেকটাই আমার কাছে ধরা দিয়েছে। সকালে ঘুম থেকে চাঁদনি আপু আমাকে ডেকে উঠিয়েছে। সে আমার সাথে এখন কোথায় যেন বের হবে।
আমি তাকে রেডি হতে পাঠিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে রুম থেকে বের হব এমন সময় এসকে আমাকে ফোন করে কথাগুলো বলল। আমি একটা বিষয় খেয়াল করলাম, যে কে বা এসকে আমার আসল পরিচয় জানে না। তা না হলে আমারও আমার পরিবারের তাদের দ্বারা অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু তাও করছে না। বা এমন হতে পারে সে জেনে শুনে কোনো পদক্ষেপ নিচ্ছে না আমার কাছে ধরা পড়ার কারণে। আবার ওই সব ভাবনার মাঝে চাঁদনি আপু এসে বলল, কিরে তুই কি ভাবছিস? এমন করে কখন থেকে তোকে আমি ডাক দিচ্ছি? আমাকে ধাক্কা দিয়ে। আরে ভাবছি বয়স তো আর কম হলো না আমার, তাই একটা প্রেম করা দরকার। সামনে কয়েকদিন পরে তো আলো আপুর বিয়ে, তারপরে না হয় আমিও বিয়ে করে নেব। আর কত একা একা থাকবো বলো আপু? আমি চাঁদনু আপুকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? বিয়ে করবি? ভালো কথা, কিন্তু প্রেম করবি মানে কি? তুই জানিস না তোর বিয়ে ঠিক করা হয়েছে? এই কথা জানার পরেও তোর প্রেম করতে মন চাইছে কুত্তা? চাঁদনি আপু অনেক রেগে আমার কলার চেপে ধরে বলল, আরে আপু তুমি এত রাগ করছো কেন বলো তো? রাগ যদি করতে হয় আমার হবু বউ করবে, সেখানে তুমি রেগে ফায়ার হয়ে গেছো। কারণটা কি বলো তো? আমার হবু বউ কি তোমার কোনো ফ্রেন্ড বা কাজিন হয় নাকি? আমি জানি আমার হবু বউটা যে উনি নিজে। তারপর বললাম উনিকে বেশি করে রাগানোর জন্য। আমার ফ্রেন্ড বা কাজিনকে বিয়ে করতে মন চায়, তাই না? আয় আমার সাথে নিয়ে যায়, তোর প্রেম বিয়ে সব করাচ্ছি আমি। চাঁদনি আপু আমার কলার ধরে টানতে টানতে নিচে নিয়ে যেতে যেতে কথাগুলো বলল। সেই দিয়ে নিচে নামতে নামতে চাঁদনি আপু চিৎকার করে মামুনিকে ডাক দিল। এই কি হয়েছে আবার? তোদের আমার ছেলেটাকে চোরের মতো করে ধরে আনছিস কেন? কি করেছে আমার আব্বুটা বলতো? মামুনি আমাকে চাঁদনি আপুর হাত থেকে ছাড়িয়ে বলল, কি করেছে তোমাদের গুণধর ছেলে শুনতে চাও? তাহলে শোনো, সে আমার ফ্রেন্ড বা কাজিনকে বিয়ে করবে, আমাকে এই কথা বলছে। আম্মু, আমি এত কিছু বুঝি না, তুমি এখনই আকাশকে সব সত্যি কথা বলে দাও, না হলে তোমার বড় ছেলের। হয়েছে, থামবই না আমার। সবাই জানে তুই এখন কি বলবি। ঘুরে ফিরে আমার আর আলোর বিয়ে বন্ধ করার কথা ছাড়া তুই আর কি বলতে পারবি বলতো? হৃদয় ভাইয়া চাঁদনি আপুকে থামিয়ে দিয়ে বলল, ও বুঝেছি, তুমিও আমাকে ভালোবাসো না ভাইয়া, কেউ ভালোবাসে না আমাকে। থাক, লাগবে না আমার বিয়ে করা, তোমারই বিয়ে করে আমার ভাইপোদের আব্বু আম্মু হয়ে যাও। চাঁদনি আপু হৃদয় ভাইয়াকে অভিমান করে কথাটি বলল। খালামণি, সত্যি তো অনেক হয়েছে, এখন আকাশে জানা প্রয়োজন, কি বলো তুমি? রিমি আপু মামনিকে উদ্দেশ্য করে বলল। মামনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে বলল, আকাশ আব্বু, আমার আজ মামুনিকে একটা সত্য কথা বলবি? কি মামনি বলো, কি জানতে চাও তুমি? আর আমি আর যাই করি না কেন আমার মামনির কাছে মিথ্যা বলবো না। দেখেছো রিমি আপু, কি ঢং করে দুই মা ছেলে মিলে ঢং দেখে আমি বাঁচছি না এদের ঢং থেকে। চাঁদনি আপু ভেঙচি দিয়ে বলল। চাঁদ বুড়ি চুপ কর, খালামণিকে বলতে দে। রিমি আপু চাঁদনি আপুকে থামিয়ে বলল, চাঁদনি, তোর মুখটা কি একটু চুপ করা যায় না? আর একটা কথা বলবি না, বলে দিলাম। আব্বু, তুই কি কাউকে ভালোবাসিস? মানে তোর কি পছন্দের কেউ আছে? চাঁদনি আপুকে ধমক দিয়ে চুপ করিয়ে আমার উদ্দেশ্যে কথাগুলো বলল। আমি মামনির কথা শুনে অবাক ও লজ্জা পেয়ে মাথা নিচু করে নিলাম। কিছুক্ষণ থেকে সবাই আমার উত্তরের আশায় আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি কিছুক্ষণ নিঃশব্দ থেকে মামনিকে বললাম, আছো তো মামনি, আমি একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তাকে ছাড়া অন্য কাউকে আমি কল্পনাও করতে পারি না। আমার বলা কথা শুনে সবাই হা করে আমার দিকে চেয়ে আছে। কে সে মেয়ে? আমি আগেই বলছিলাম তোমরা আমার কথা কেউ শুনতে চাওনি, এখন হলো তো, আমি কাউকে ছাড়বো না। এই বল, কে সে মেয়ে, আমি জানতে চাই। চাঁদনি আপু কান্না করে আমার শার্টের কলার ধরে বলল, আরে চাঁদনি, ছাড় আকাশকে। আব্বু বলতো মেয়েটাকে। মামুনি চাঁদনি আপুর হাত থেকে আমাকে ছাড়িয়ে মেয়েটাকে জিজ্ঞেস করলো। নাম বলতে পারি, কিন্তু মামুনি তুমি কথা দাও কেউ রাগ করবা না, বা সে মেয়ের সাথে আমার বিয়ে দিবে। আমি কথা দিচ্ছি, আমার ছেলে যে মেয়েকে ভালোবাসে ওরকে বিয়ে করতে চায়, আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব, কেউ বাধা দিতে পারবে না। আমি সব সামনে নিব। তুই বল আব্বু, মেয়েটার নাম? মামুনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কথা দিল। সবাই আমার দিকে আবারও চেয়ে আছে মেয়েটার নাম জানার জন্য। আমি সবার দিকে একবার তাকিয়ে বললাম, মামুনি তুমি যখন কথা দিয়েছো তাহলে বলি। মেয়েটিকে তোমরা সবাই চেনো। মেয়েটি হলো। জানি সে কে কুত্তা, তুই কি ভেবেছিস কেউ জানতে পারবে না যে মেয়েটি রিয়া? তুই কি আর এমনি এমনি ওরে এখানে নিয়ে এসেছিস? আমি তোদের দুইটাকে খুন করব, আর নিজেও খুন হবো বলে দিলাম।
আমাকে থামিয়ে দিয়ে চাঁদনি আপু বলল। চাঁদনি আপুর কথা শুনে আমি রিয়া অবাক হয়ে গেলাম। কি আপু, আপনি কি বলছেন? আমার মতো এই নিরীহ মেয়েকে প্লিজ খুন করবেন না। আপনার রিয়া ভয় পেয়ে বলতে গেল, কিন্তু আমি রিয়ার মুখ হাত দিয়ে চুপ করেই বললাম, রিয়া একদম চুপ। আর মামুনি, চাঁদনি আপু কিন্তু আমাকে সম্পূর্ণ কথা বলতে দিচ্ছে না। আমি কিন্তু বলবো না আমার ভালোবাসার মেয়েটির নাম। চাঁদনি, আমি কিন্তু এবার তোকে মারবো বলে দিলাম। আপু তুই বল, আমরা জানতে চাই। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তাহলে শোনো, কিন্তু এর আগে চাঁদনি আপুকে আলো আপু তুমি ধরে রাখো, আমাকে যেন কিছু বলতে বা মারতে না পারে। ভাই, সব জায়গাতে কে আমি ফেসে যাই বলো তো? কেন তুই কে রিমি বা ভাবিকে দেখিস না? ওদের বল, আমার বিয়েটা মনে হয় তোদের দুজনের জন্য আর হবে না। আলো আপু মন খারাপ করে বলল, তা জানি না, তুমি চাঁদনি আপুকে ধরো তাহলে আমি বলবো। আচ্ছা, আমি চাঁদনিকে ধরে রাখছি, তুমি বলো। চাঁদনি, তুমি আমার পাশে বসো তো, আগে শুনি মেয়েটা কে, ঠিক আছে? ভাবি আপু চাঁদনি আপুকে তার পাশে বসিয়ে কথাগুলো বলল। আচ্ছা শোনো তাহলে সবাই, আমি যাকে ভালোবাসি সে আর কেউ না, সে হলো আমার থেকে বয়সের সিনিয়র। আমি ওনাকে ছাড়া কোনো কিছু কল্পনা করতে পারি না, কখনো পারবো না। আমি ওনাকে আজ নয়, সে অনেক আগে থেকেই পছন্দ করি। সে হলো আমার একমাত্র মামুনির আদরের মেয়ে চাঁদনি আপু। সবাই তো মনে হয় আমার কথাগুলো শুনে আবার শখ খেয়েছে। আর চাঁদনি আপু তো ভাবে ওর পাশে বসে মুখে হাত দিয়ে কান্না করে দিল। এইদিকে মামুনি আমাকে জড়িয়ে ধরে অনেক খুশি হয়ে বলল, কি সত্যি বলছিস আপু? তুই সত্যি আমার মেয়েকে ভালোবাসিস? মামুনি, সত্যিই ভালোবাসি। আর সারা জীবন আমি আমার চাঁদনি আপুর সাথে কাটাতে চাই। দেবে মামুনি আমার করে তোমার মেয়েকে? আমি যে ওনাকে ছাড়া বাঁচা তো দূরে থাক, নিঃশ্বাস নিতেও কষ্ট অনুভব করি। সে যে আমার দূর আকাশের চাঁদের আলো মামুনি। এই চাঁদ ছাড়া যে আমি নিঃস্ব। আমি চাঁদনি আপুকে দেখে মামুনিকে বললাম। চাঁদনি আপু আর বসে থাকতে পারলো না, ধরে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কেন আকাশ, কেন কেন বাসিসনি আমাকে? কেন ধরু কেন আকাশ, কেন কেন বলিসনি আমাকে? তুই যে আমাকে ভালোবাসিস, জানিস আমি তোকে কতভাবে বোঝাতে চেয়েছি আমিও তোকে ভালোবাসি, কিন্তু তুই আমাকে কোনো পাত্তাই দিস না। কেন বল আমায়? আপু, আমি আজ সবার সামনে তোমাকে বলছি, আমি সত্যি তোমাকে ভালোবাসি আপু। ও আজ না, ছোটবেলা থেকে। তখন হয়তো সেই অনুভূতিগুলো বুঝিনি, কিন্তু যখন থেকে বুঝতে শিখেছি শুধু আমার চারপাশে তোমায় খুঁজেছি, পাইনি তোমায় আপু। আমার চারপাশে তোমায় খুঁজে পাইনি। তোমায় ছাড়া অনেক কষ্ট হতো সে সময়। আমার কষ্টগুলো কাউকে বুঝতে দিতাম না। বারবার মনে হতো তোমার কাছে ছুটে যাই। কিভাবে যাব বলো? আমি তো আর জানতাম না তুমি কোথায় আছো। জানো আপু, স্কুল কলেজে অনেক মেয়ে বা আমার ফ্রেন্ডরা আমাকে প্রেমের কথা বলতো, কিন্তু আমি সবাইকে বলতাম আমি আমার চাঁদনি আপুকে ভালোবাসি। সবাই আমার কথায় হাসতো আর বলতো আমি নাকি তোমায় পাবো না। সত্যি কি আমি তোমায় হারিয়ে ফেলবো আপু? আমি এক নিঃশ্বাসে কথাগুলো চাঁদনি আপুকে বললাম। কে বলেছে আমাকে তুই আপন করে পাবি না? আমি যে শুধু তোর রে পাগল, শুধুই তোর চাঁদনি। কেউ তোর কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না, তুই দেখে নিস। চাঁদনি আপু আমাকে আরো শক্ত করে ধরে পড়ল। আরে কি করছো তোমরা? এখানে আম্মু ভাইরা সবাই আছে, একটু দেখে চড়াচড়ি করো। ভাবি আপু আমাদের কাছে এসে বলল। আমার ভীষণ লজ্জা করতেছে, কিন্তু চাঁদনি আপু লজ্জা না পেয়ে বলল, আমি কি তোমাদের সবাইকে বলেছি দেখতে? যে যার কাজে গেলেই তো হয়, তাই না? তাই বুঝি, কিন্তু আমি তো এত সহজে আমার ছেলেকে তোর হাতে উঠিয়ে দিব না। মামুনি আমাদের দুজনকে তার দুই পাশে নিয়ে কথাগুলো বলল। ঠিক বলেছে খালামণি, তোমার এই মেয়ে যে লজ্জাহীন, দেখো না আমার এই পিচ্ছি ভাইটাকে কিভাবে চেপে ধরেছিল। তোমার ভাই তো পিচ্ছি, তাই না? আজ বিয়ে দাও, বছর ঘোরার আগেই তুমি ফুপি হয়ে যাবে, বুঝলে? চাঁদনি আপুর কথায় উপস্থিত সকালে লজ্জা পেল। ভাবি আপু চাঁদনি আপুর মুখ চেপে ধরে বলল, ছি ছি চাঁদনি, কি বলছো তুমি? এখানে সবাই আছে, তোমার বড় ভাইয়ারাও তো আছে। এসব এসব কি সবার সামনে করতে হয় পাগল? সেজন্যই তো বলছি, আমি আর আমার জানুটাকে তোমরা একটু একা কথা বলার, প্রেম করার স্পেসটা দাও। আর তুমি তো আমার বড় যা হবা, এইদিকে তো তোমার খেয়াল নাই। খেয়াল থাকা উচিত, তাই না ভাবি? এই আকাশ মামুনির আঁচল ছেড়ে আমার সাথে উপরের রুমে চলো, দুজনে প্রেম করব। চাঁদনি আপু সত্যি বেলজ্জার মতো কথাগুলো ভাবি আপুকে
বলে আমার হাত ধরে টানতে টানতে ওপরে রুমের দিকে নিয়ে গেল। সবাই ওনার কার্যকলাপ দেখে অবাক না হয়ে পারল না। চাঁদনি আপুর ভালোবাসার খুনসুটি দিয়ে কেটে গেল 1 সপ্তাহ। চাঁদনি আপু ও আমি এই কয়দিনে অনেক সুন্দর মুহূর্ত পার করলাম। হৃদয় ভাইয়া ও আলো আপুর বিয়ের ডেট ঠিক করা হয়েছে আগামী শুক্রবার। সেজন্য বাড়ির সবাই ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা। ও এর মাঝে ছোট ভাবি এসেছিল আমাদের বাড়িতে। আব্বুদের 3 ভাইয়ের কাছে মাপ চেয়েছে। সাব্বির ভাইয়া আমার হাত ধরে তার করা ভুল স্বীকার করেছে এবং মাপ চেয়েছে। সাব্বির ভাইয়া বিয়ে করেছে কিছুদিন আগে এক বিজনেসম্যানের মেয়েকে। ক্রিং 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 হঠাৎই মোবাইলটা বেজে উঠল। আমি ঘুমিয়েছিলাম। ঘুম ঘুম চোখে আমি মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাফি ফোন করেছে। রাত 12:45। আমি ফোন রিসিভ করে বললাম, হ্যাঁ রাফি বলো, এত রাতে ফোন করলে, কোনো এমার্জেন্সি নাকি? হ্যাঁ সরি স্যার এত রাতে ফোন করার জন্য। আসলে স্যার আমি খবর পেলাম আজ রাতে সাফিন কিছু মেয়েকে গ্রাম থেকে তুলে এনেছে। আপনি কি আসতে পারবেন? সাফিনের আস্তানা ঘেরাও করতে যাব। অবশ্যই আমি যাব। রাফি তুমি আমাকে লোকেশন ট্র্যাকিং করো। আমি বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলাম আর রাফি দেওয়া লোকেশনে চলে গেলাম। রাফি সহ অনেক পুলিশ অফিসার আছেন। আমাকে দেখে রাফি বলল, স্যার আপনাকে তো চেনা যায় না, এই গেট আপের কারণ কি? রাফি আমি মূল ব্যক্তি পর্যন্ত না যাওয়া অবধি আমার পরিচয় কাকে দিতে চায় না, সেজন্য। এখন বলো সাফিনের গ্যাং কোথায়? স্যার সামনের বিল্ডিংয়ে ওরা আছে, আমরা কি অ্যাটাক করব? তা তোমার কি কোনো সন্দেহ আছে এই ব্যাপারে, নাকি কোনো শুভ সময়ের আশায় বসে আছো? চলো। আমরা ওই বিল্ডিংয়ে প্রবেশ করলাম। সেখানে সাফিনের গ্যাংকে ধরতে পারলাম না, তারা পালিয়ে গেছে। কেউ হয়তো আগে ওদের ইনফরমেশন করেছে আমাদের মধ্যে থেকে। আমরা 3টি মেয়েকে উদ্ধার করলাম সেখান থেকে। মেয়েগুলোকে থানায় পাঠিয়ে দিলাম আর রাফিকে বলে দিলাম যেন মেয়েগুলোর কোনো ক্ষতি না হয়। সে নিজে যেন মেয়েগুলো পাহারা দেয়। এটাও বললাম যে আমাদের মধ্যে কেউ বিশ্বাসঘাতক আছে, সেজন্য কেয়ারফুল থাকতে। আমি বাড়ি ফিরলাম রাত 3:30। পেছনে গেট দিয়ে প্রবেশ করতেই আব্বু দেখে নিল। আকাশ কোথায় গিয়েছিলি তুই এত রাতে? আব্বু আমাকে বাড়িতে প্রবেশ করতে দেখে পেছন থেকে কথাটি বলল। আমি পেছন ফিরে ভয় পেয়ে গেলাম আব্বুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। না না আব্বু, কোথাও যায়নি, ঘুম আসছিল না, তাই বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম। আমি দেখে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বললাম। আব্বু আমার দিকে তাকিয়ে থেকে বলল, ঘুম আসছে না ভালো কথা, কিন্তু তুই তোতলাচ্ছিস কেন? সত্যি করে বল, কোথা থেকে এসেছিস? আরে আব্বু তোতলাবো কেন? আমি সত্যি বলছি, এই তো বাইরে হাঁটাহাঁটি করছিলাম। দেখ বাবা, আমি বিশ্বাস করি আমার ছেলে কোনো অন্যায় করবে না। তারপর বাবা, তোর এইভাবে প্রায় রাতে বাইরের থেকে আসা আমার কেমন যেন মনে হয়। কিন্তু তুই যখন বলছিস, আমি আর কিচ্ছু বলবো না। যা রুমে গিয়ে ঘুমা। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল। এর আগেও আব্বু নাকি আমাকে বের হতে দেখেছে, সেটা সত্যি কথা। আমি এর আগেও কয়েকবার বের হয়েছি এই রাতে। আমি এর কথা না বাড়িয়ে রুমে চলে আসলাম ঘুমানোর জন্য। আকাশ ওর আর কত ঘুমাবি? কয়টা বাজে খেয়াল আছে? চাঁদনি আপু আমাকে ঘুম থেকে ডেকে দিল। আমি ঘুম ঘুম চোখে বললাম, আপু প্লিজ আর একটু ঘুমাতে দাও, রাতে ঘুমাতে পারিনি, অনেক রাতে বাড়ি এসেছি, তুমি এখন যাও। কি, তুই রাতে বাড়িতে ছিলি না তো? কোথায় গিয়েছিলি? কিছুটা চিৎকার করে বলল। আমি বুঝতে পেরেছি ঘুমের ঘরে কি বলে দিয়েছি। আমি এখন কিভাবে এই মেয়েকে ম্যানেজ করি। পেয়েছি। আর আপু চিৎকার করছো কেন? আমি তো একটু বেশি ঘুমানোর জন্য মিথ্যা বলেছি। এই নিয়ে কেউ এভাবে চিৎকার করে? আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠে চাঁদনি আপুর মুখ চেপে ধরে বললাম, সত্যি বলছিস তো? তুই রাতে আবার একা একা অন্য মেয়ে নিয়ে ঘুরতে গেছিলি না তো? আমার হাত থেকে আবু তার মুখ ছাড়িয়ে বলল, ধুরো কি বলো না বলো, তা বলো তো কি এমন কাজ আছে যে তুমি আমায় এই সকাল সকাল ঘুম থেকে উঠিয়েছ? এখন সকাল হয়ে নাই, 10টা 20 বেজে গেছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা করে আলো আপু ভাইয়ার বিয়ের শপিংয়ে যাওয়া লাগবে না? তুই কি ভুলে গেছিস? না ভুলি নাই, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসি। আর আপু রিয়াকে পাঠিয়ে দিয়ে তো। চাঁদনি আপু রুম থেকে বের হচ্ছিল, সে সময় ডাক দিয়ে পড়লাম, কি ব্যাপার? রিয়ার সাথে কি কাজ এখন তোর? আদর লাগবে নাকি আমার বাবুটা? আমার কাছে এসে গলা জড়িয়ে ধরে বলল, কি আর করার, আমাকে তো আদর করার কেউ নাই, তাই আর কি রিয়ার কাছে থেকে নিব। আমিও চাঁদনি আপুকে আমার বুকে টেনে নিয়ে বললাম, তা কিভাবে আদর করতে হবে আমার জানুটাকে, সেটা জানতে পারি আমি?
আমার অধরের কাছে ওনার অধর এগিয়ে এনে পড়ল। আমি কোনো কথা না বলে 4 অধর এক করে দিলাম। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দিলাম। দুইজনেই হাঁপাচ্ছি। আমি বললাম, এইভাবে আদর করতে হয়, বুঝলেন আমার সিনিয়র হবু বউ? এই বচ্চাত পোলা, এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো জীবনটাই বের হয়ে যেত। চাঁদনি আপু হাঁপাতে হাঁপাতে আমার বুকে কয়েকটি কিল মেরে বলল, আমার এইভাবেই আদর লাগে। এখন থেকে প্র্যাকটিস করে নেন সিনিয়র। সে আমার জানা আছে। আমিও দেখবো বিয়ের পরে কত আদর দিতে পারো ও নিতে পারে। আপনি জুনিয়র বর হাজবেন্ড। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি রিয়াকে পাঠিয়ে দিচ্ছি। চাঁদনি আপু আমার গালে একটা কিস দিয়ে কথাগুলো বলে চলে গেল। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলাম। রিয়া আমার রুমে বসে আছে। আমাকে দেখে বলল, স্যার আমাকে ডেকেছেন? রিয়া, আমি আর রাফি কাল রাতে কয়েকটি মেয়েকে শাফিনের বেড়া থেকে উদ্ধার করেছি। রিয়া, আমি আর রাফি কাল রাতে কয়েকটি মেয়েকে শাফিনের ডেরা থেকে উদ্ধার করেছে, কিন্তু শাফিনকে ধরতে পারি নাই। তাই তুমি যেইভাবে হোক আজকের মধ্যে রাফি সহ শাফিনকে কিডন্যাপ করে আনতে হবে। তুমি রাফির সাথে যোগাযোগ করো। বুঝেছো তো, আপু ভাইয়ের বিয়ে, আমি সবার সাথে শপিংয়ে না গেলে সন্দেহ করবে, সেজন্য তোমায় বলছি। চিন্তা করবেন না স্যার, আমি রাফি মিলে কাজটা করে ফেলবো। আকাশ আকাশ, এদিকে আয় তো আব্বু। মামুনি আমাকে ডাক দিল। আমি মামুনির কাছে যেয়ে বললাম, বলো মামুনি, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর আপুদের শাড়ি পছন্দ করলেও তো হয়, তাই না? আরে, আমি মেয়ে মানুষের জামা কাপড় পছন্দ করতে পারি না, বরং তোমরা করে নাও, আমি পাশে আছি। তা বলে হবে না। তুই বাড়িতে কি বলেছিস মনে নেই? তা আমি কি না করেছি? আমি তো বলেছি আপুর বিয়ের সম্পূর্ণ বাজার খরচ আমার, শুধু তোমরা পছন্দ করে প্যাক করে নাও। কার কি কিনবি তা জানি না, আমার সম্পূর্ণ শপিং করে দিবি, বুঝলি? আমি শুধু তোমার না, সবগুলো শপিংয়ের মূল্য পরিশোধ করব। এখন কথা না বলে শপিং করো। এর মাঝে আমার মোবাইলটা বেজে উঠল। আমি কিছুটা সাইডে গিয়ে ফোন রিসিভ করলাম। কথা শেষ করে ফিরে এসে শপিংয়ে মন দিলাম। শপিং শেষ করে সকল শপিংয়ের বিল মিটিয়ে শপিং মল থেকে বের হতে হতে দুপুর হয়ে গেছে। অবশ্য মামনি আমাকে বিল পে করতে দিতে চায়নি, আমি জোর করে বিল পে করি। মামনি আমাকে প্রশ্ন করেছিল এত টাকা আমি কোথায় পেয়েছি। সে কথা অন্যভাবে বুঝিয়ে চলে আসি। শপিং মল থেকে বের হয়ে একটা বড় রেস্টুরেন্টে যাই সবাই। সেখানে দুপুরে লাঞ্চ করে বাড়ি ফিরে আসি 3টা 30 মিনিটের মাথায়। বাড়ি ফিরে আমি ফ্রেশ হয়ে কিছু সময়ের জন্য শুয়ে যাই। প্রচুর ক্লান্ত লাগছে সেজন্য। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নিচে যাই। আপু ভাইয়ারা ও সাথে আব্বু মামুনিরা সবাই বসে আছে। মূলত কাল গায়ে হলুদ এর ব্যাপারে কথা বলছে। আমাকে নিচে আসতে দেখে মামুনি আমাকে ডাক দিয়ে বলল, আব্বু এখানে বস তো, ঘুম কেমন হলো? মামুনি তার পাশে বসিয়ে, ভালো মামুনি, অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে গিয়েছিলাম। তা আকাশ, আলো হৃদয়ের গায়ে হলুদ নিয়ে তোর মত কে? ভাইয়া, তোমরা থাকতে আমি কেন? আর আমার মতে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত কোনো কিছু যেন কমতি না হয়। আমার একটা মাত্র চাচাতো বোন ও ভাই, পুরো এলাকার মানুষ দেখবে চৌধুরী বাড়ির ছেলে মেয়ের বিয়ে বলে কথা, বুঝলে? আকাশ, তোর কিন্তু আরও একটা চাচাতো বোন আছে, তার বিয়ে নিয়ে কিছু ভাব। চাঁদনি আপুকে টিটকারি দিয়ে রিমি আপু পড়ল, সেটা তোমার ভাইয়ের না ভাবলেও চলবে। আমার তিনটা ভাই আছে আমার বিয়ে নিয়ে ভাবার জন্য, বরং তোমার পিচ্চি ভাইকে নিয়েই তুমি ভাবো, বুঝলে? সে তো না বলতে হবে না। আকাশের বোন ভাবিদের হাজবেন্ডগণ অনেক রিচ, সো আমাদের ভাইয়ের বিয়ে সেইভাবেই দিব, তুইও বুঝে নে। সবাই কথা বলতে বলতে ডিনারের সময় হয়ে গেল। রিয়া বাড়ি ফিরেনি এখনো, তাই বড় আম্মু জিজ্ঞেস করলো, আকাশ, রিয়া সেই সকালে বের হলো কি কাজ আছে বলে, কিন্তু এখন তো ফিরলো না, তোর সাথে কথা হয়েছে? বড় আম্মু, সে তার এক ফ্রেন্ডের বাড়ি গেছে, রাতে সেখানে থাকবে, কাল সকালে চলে আসবে। কেউ আর কিছু জিজ্ঞেস করেনি। ডিনার করে যে যার রুমে চলে গেলাম। এর মাঝে চাঁদনি আপু আমার রুমে এসে কিছুক্ষণ আমার উপর রোমান্টিক অত্যাচার করে গেল। সে যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। আমার উপর রাগ নিয়ে রুম থেকে বের হলো। কিরে জেকে ও এসকে, এর চামড়াটা তোর আব্বু আম্মু কি জানে তুই এখন আমাদের হাতে বন্দি, নাকি আমি জানাবো বলতো? আমি কথাগুলো
শাফিনকে বললাম। তুই কি করে ভাবলি আকাশ ওনারা তোর বিষয়ে কিছু না জেনে এগিয়েছে? আরে আমি তো কাল তোকে দেখেছি ওই অফিসারদের সাথে। আর এইটা যে কে ও এসকে কে আমি বলে দিয়েছি। বরং তুই ভাব কি করবি আমাকে ছেড়ে ওই মেয়েগুলোকে আমার হাতে উঠিয়ে দিতে সাহায্য করবি, নাকি নিজের পরিবারকে মরতে দেখবি? হ্যাঁ, তাই বুঝি? তুই আর তোর যে কে ও এসকে কে আব্বু আম্মু আমার কি করবে? আমার কিছু করার ক্ষমতা তোদের নেই। আমি তোকে পুলিশের হাতে হস্তক্ষেপ করব। কিছু সময়ের মাঝে দেখি তারা আমার কি করতে পারে। ভুল করিস না আকাশ, তুই হয়তো জানিস না যে কে এসকে ওনারা কে, আর তাদের বিরুদ্ধে যে কেউ বাঁচতে পারে না। তুইও বাঁচবি না আকাশ। ঠিক আছে, দেখা যাবে কে বাঁচে আর কে মরে, তাই না? তুই বরং এখন পুলিশের হেফাজতে যা। আকাশ, তুই বুঝতে পারছিস না। দেখ, তোর বড় ভাই আমার ফ্রেন্ড হয়। আমি যে কে বলে তোর কিছু না করতে বলবো? তুই এই এতদিন পরে বাড়ি ফিরে এসেছিস। আমি চাই না তোর বা তোর পরিবারের কিছু হোক। প্লিজ তুই আমাকে ছেড়ে দে বলছি। অফিসার, একে নিয়ে যান, এর বিরুদ্ধে আমি সাক্ষী দেব। আপনারা চিন্তা করবেন না। আর যে মেয়েগুলো আছে থানাতে, তাদের কাছেও এর বিষয়ে প্রমাণ পেয়ে যাবেন। আসলে শাফিন আমাকে সাধারণত মানুষ ভেবেছে। ও ভেবেছে আমি কাল রাতে আমার পুলিশ এক ফ্রেন্ডের সাথে ওর ডেরায় গিয়েছিলাম, আর সে কথা এসকে বলে দিয়েছে। নতুন প্রভাতের সূচনা। আমি ঘুম থেকে উঠে দেখি রিয়া বাড়ি ফিরে এসেছে। চাঁদনি আপু তাকে প্রশ্ন করছে সে কোথায় ছিল কালকে। আমাকে দেখে চাঁদনি আপু বলল, এই যে ম্যাডাম এসেছে দেখো। তা দেখার কি আছে, তার কাজ ছিল, সেজন্য তার ফ্রেন্ডের বাড়িতে গিয়েছিল। রিয়া, যাও ফ্রেশ হয়ে নাও, হয়তো অনেক ক্লান্ত তুমি। রিয়া কিছু না বলে রুমে চলে গেল। চাঁদনি আপু আমাকে অনেক কথা শোনালো রিয়াকে নিয়ে। আমি সেসব কথা তোয়াক্কা না করে চাঁদনি আপুকে বললাম, আপু, তোমার বলা হলে কি এখন খেতে পারবো? আমার খুব ক্ষুধা লেগেছে। আয় ভাই, তুইও খেতে বস। চাঁদনি আমার ভাইকে প্যারা দেওয়া বন্ধ করতো, সর সামনে থেকে। আমি খাবার খেতে ডাইনিং টেবিলে বসলাম, পাশে চাঁদনি আপু বসলো। এক কথায় সবাই খেতে বসেছি, বাড়ির মানুষজন। রিয়া ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার খাওয়ার জন্য। সবাই খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে কোনো কথা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আব্বু, বড় আম্মু, মামনি, বড় আম্মুদের নিয়ে আমরা ভাইয়ারা বসলাম কিছু আলোচনা করার জন্য, মূলত গেস্টদের বিষয়ে। কারণ আজ আলো আপু ও হৃদয় ভাইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান। কে কে আসবে বলতে ফুপিদের পরিবারকে ডাকার জন্য। আমি চাই না রেশমা ও তার পরিবার এর কেউ এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হোক। বড় আব্বু না করে দিল ফুপিদের ডাকতে। বড় আব্বু, প্লিজ তুমি আর রাগ করে থেকো না। যত যাই হোক, ফুপি এই বাড়ির মেয়ে, তাকে ছাড়া অনুষ্ঠান হলে আশেপাশে মানুষে আমাদের খারাপ বলবে। তুমি আর না করো না। হ্যাঁ ভাইজান, হয়তো সাব্বির ভুল করেছে, কিন্তু আমাদের বোন তো আর এই সব জানতো না, তাই না? তুমি রেশমাকে একটা ফোন করে আসতে বলো। এটা তুই কি বলছিস আমজাদ? তুই কি ভুলে গেছিস রেশমার ছেলে কি করেছে? সে না হয় বাদ দিলাম, কিন্তু রেশমার জন্য আমাদের ছোট্ট ভাইও তার বউকে বাড়ি ছাড়া হতে হয়েছিল। তাহলে তুই কি করে বলিস রেশমাকে ডাকার কথা? বলতো। বড় ভাইজান, সেসব কথা আর মনে করে লাভ নেই। আমিও মীরাও সব মাফ করে দিয়েছি। তুমি বরং রেশমাকে ফোন দিয়ে আসতে পারো। আর আকাশ ঠিক কথাই বলেছে। পাশের মানুষজন বিষয়টি খারাপভাবে দেখবে। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে তোরা ফোন করে ওদের আসতে বল। আমি ফোন করতে পারবো না। বড় আব্বু এই কথা বলে উঠে তার রুমে চলে গেলেন। আব্বু ফুপিকে ফোন করার জন্য তার মোবাইল পকেট থেকে বের করে ফোন করে আমাদের বাড়িতে আসার কথা জানালেন। সাথে ফুপির পরিবারের সবাইকে আসতে বললেন। বিয়েবাড়ি বলে কথা, অনেক কাজ পড়ে আছে। ফুপি ও তার পরিবারের সবাই চলে আসলেন ঘরটা 2-3 মধ্যে। এখন আমরা ভাই বোন ভাবিরা মিলে গায়ে হলুদ ও বিয়ের প্ল্যান করছি। কারণ বর ও কনে একই বাড়ির, সেজন্য আলাদা কোনো এক্সট্রা কাজ নেই, সব কিছু একসাথেই করা যাবে। এইসব নিয়ে কথা হচ্ছে। সাব্বির ভাইয়ের বউ আলো আপুর সাথে ইয়ার্কি করছে। ঠিক সে সময় বাড়ির মেন গেটের ডোরবেল বেজে উঠল। আবির ভাইয়া সবাইকে বসতে বলে সে নিজে যেয়ে গেট খুলে দিল। আর গেটের সামনে কয়েকজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে, অফিসার, কি ব্যাপার আপনারা?
কোনো কি সমস্যা হয়েছে হঠাৎ আমাদের বাড়িতে? আবির ভাইয়া কিছুটা অবাক ও ভয় নিয়ে বলল, জি, আমরা এখানে একজন মাদক নারী ও শিশু পাচারকারীকে ধরতে এসেছি। তা কই সেই ব্যক্তিটি, তাকে ডেকে দিন। পুলিশের এসআই ভাইয়ার উদ্দেশ্যে বলল। আবির ভাইয়া কথা বলা দেখে আব্বু গেটের কাছে যেয়ে দেখলো পুলিশ দাঁড়িয়ে আছে। কি হয়েছে আবির? ওনারা এখানে কেন? কি চান আপনারা? আব্বু অবাক হয়ে পুলিশ ও আবির ভাইয়াকে প্রশ্নগুলো করলো। পুলিশগুলো আর কাউকে কিছু বলতে না দিয়ে বাড়ির ভিতরে এক প্রকার জোর করে প্রবেশ করলেন। কি মিস্টার পাচারকারী, আপনি বাড়িতে আছেন? আমি তো আরও ভাবলাম আপনাকে ধরার জন্য আমাদের কত কি করার প্রয়োজন হবে। তা আপনি কি এখন বসে থাকবেন নাকি আমাদের সাথে ভালোই ভালোই যাবেন? আমাকে উদ্দেশ্য করে বলল। সে সময় রাফিও এসে উপস্থিত হয়। রিয়া কিছু বলতে যাবে, আমি রিয়াকে হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিই। আপনি তাহলে এই থানার এসআই উজ্জ্বল, তাই না? আমি এসআই উজ্জ্বল। তুই জেনে কি করবি? চল আমাদের সাথে। আমার হাতে হ্যান্ডকাপ দিতে দিতে বলল, তা কি প্রমাণের ভিত্তিতে আমাকে আপনি অ্যারেস্ট করবেন মিস্টার উজ্জ্বল সাহেব? আমি ওনাকে থামিয়ে দিয়ে বললাম, তোদের মতো অমানুষকে ধরার অনেক প্রমাণ আমাদের কাছে আছে। তোর ফালতু কথা শোনার সময় আমাদের হাতে নেই। তুই যা বলবি তা কোর্টে যে বলবি। হাবিলদার, অ্যারেস্ট হিম। উনি আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে হাবিলদারকে হুকুম করলেন। দেখুন অফিসার, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এমন কাজ করতে পারে না। আমার ছেলেকে ছেড়ে দিন। ওহ, তাই বুঝি? আপনার ছেলে ভালো মানুষ, তাই না? তা আপনার ছেলে এতগুলো বছর কোথায় ছিল আর ওখানে কি করতো আপনি কি জানেন? জানেন না। সো প্লিজ আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবেন না। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। সে সময় বড় আব্বু চেঁচামেচি শুনে কি নিচে নেমে আসলো আর সব কিছু শুনে বললেন, অফিসার, আমরা মানছি আকাশ এতদিন বাড়িতে ছিল না, কিন্তু আকাশ এমন জঘন্য কাজের সাথে লিপ্ত হতে পারে না। আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখুন, আপনাদের এত কথা শোনার সময় আমার নেই। যা বলার তা কোর্টে যে বলবেন। এই এদিকে নিয়ে চল। ওয়েট অফিসার, তা আমাকে ধরার জন্য চেকের কাছ থেকে কত খেয়েছেন জানতে পারি আমি? কি বললি তুই? আমি ঘুষখোর? তোর সাহস কি করে হয় আমার সম্বন্ধে এইসব বলার? একবার চল আমার সাথে, তোকে দেখাচ্ছি আমাকে এইসব বাজে কথা বলার। এসআই আমার গালে সজোরে থাপ্পড় মেরে অনেক রেগে কথাগুলো বলল। অফিসার, কাজটা একদম ঠিক করলেন না আপনি, আমাকে থাপ্পড় মেরে। যাই হোক, এর হিসাব আমি নেব। তার আগে বলুন তো, আপনার বাবা মা কোথায় আছে? আই মিন জেকে ও এসকে। অনেকটা স্বাভাবিকভাবে বললাম। এই তোর অনেক ফালতু কথা শুনেছি আর না। এই ওকে নিয়ে চল। আমি আর কথা না বাড়িয়ে আমার ওয়ালেট থেকে আমার কার্ডটি বের করে এসআই উজ্জ্বলের সামনে ধরতেই, স্যার আপনি এসিপি আকাশ? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আমি না জেনে না বুঝে আর এমনটা কারোর সাথে করব না। এসআই উজ্জ্বল আমাকে সেলুট দিয়ে আমার পা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলল। কেন অফিসার, আপনি এখন ভয় পাচ্ছেন কেন? আপনি না একজন সৎ অফিসার? স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনাকে জেকে এসকে এর ব্যাপারে যা জানি সব বলে দিব। আমাকে এইবারের মতো মাফ করে দিন। আপনাকে কষ্ট করে আপনার বাবা মায়ের খোঁজ আমাকে দিতে হবে না। আমি সব কিছু জানি এবং ওনাদেরকেও চিনি। রাফি, ওনাকে নিয়ে যাও আর এমনভাবে আদর যত্ন করবে যাতে সে যতদিন বেঁচে থাকে আমার কথা মনে রাখে। ওরে নিয়ে যাও। ওয়েট, সাথে জেকে ও এসকে কেও নিয়ে যাও। আমি কথাগুলো সাব্বির ভাইয়া ও ওনার বইয়ের দিকে তাকিয়ে বললাম। তার মানে আমি যে তোকে প্রায় রাতে দেখতাম বাইরের থেকে আসতে, তা কি এই জন্য রে বাবা? আব্বু, আমি তোমাকে ওই রাতেই বলতে চেয়েছিলাম কিন্তু বলা হয়নি, জেকে ও এসকের জন্য। তারা আমার পরিচয় পেয়ে গেলে নিজেদের আড়ালে করে ফেলতো। আমার আব্বুটা কি সত্যি বলছে? হ্যাঁ মামুনি, আমি সত্যি বলছি। তা আমার প্রাণপ্রিয় ভাবি সাহেবা ও ভাইজান, এখন কি আমাকে বলতে হবে আপনাদের ভালো মানুষের মুখোশের আড়ালে থাকা নরপশুরূপের কথা, নাকি নিজেরাই সব কিছু বলবেন? হ্যাঁ, জেকে জেরিন খাতুন ও এসকে সাব্বির খন্দকার। তার চেয়ে বড় প্রমাণ হলো আমাকে ফোন করে এসকের দেওয়া হুমকি। হয়তো এসকে ভুলে গিয়েছিল আমি আন্ডার কভার অফিসার। সে আমাকে তার নিজ বাড়ি থেকেও নিজ ফোন থেকে থ্রেট দিয়েছিল, যার ফোন রেকর্ড ও লোকেশন ট্র্যাকিং করে আমি সেই দিন জানতে পেরে যাই ব্যক্তিটিকে। সো আমার মনে হয় না আর কিছু বলার আছে মিস্টার নরপশু এসকে ওরফে সাব্বির খন্দকার।
ভেরি গুড মিস্টার আকাশ, আন্ডার কভার অফিসার। আমি ভাবতে পারি নাই তুমি এত সহজে আমার নাগাল পেয়ে যাবে। কিন্তু আকাশ, আমি তোমায় ছাড়ব না। আমার এতদিনের সফলতা তুমি এক নিমেষে শেষ করে দিতে পারো না। আমাকে ধরা এত সহজ না, বুঝলে? আর এই যে তুমি বলেছিলাম না রাজশাহী এখন যাওয়ার প্রয়োজন নেই, হলো তো মনের আশা পূরণ? চল। জেরিন ভাবির পাশে রিমি আপু দাঁড়ানো ছিল। সে আপুর মাথায় পিস্তল ধরে কথাগুলো আমাকে ও সাব্বির ভাইকে উদ্দেশ্য করে বলল। জেরিন, আমার মেয়ে, তুমি ছেড়ে দাও। সে তো তোমাদের কিচ্ছু করেনি। সাব্বির, তোমার ওয়াইফকে বলো রিমিকে ছেড়ে দিতে। ওয়েট মামু, এত উত্তেজিত হবে না। আপনার ছেলে যা করেছে তার শাস্তি তো পেতেই হবে, তাই না? আকাশ, তুই আমাদের এইবারের নারী পাচারের চালান আটকে দিয়েছিস। সেই জন্য আমি তোর বোনকে নিয়ে যাচ্ছি। হয় ওই মেয়েগুলোকে আমাদের কাছে এনে দিবি, না হয় তোর বোনদের আমি পাচার করে দিব। মনে থাকে যেন। এই, সবাইকে নিয়ে চলো। সাব্বির ভাইয়া আলু আপু ও চাঁদনি আপুকে যে ধরে কথাগুলো ওনার লোকদের বলল। সাব্বির ভাইয়ার সাথে কিছু লোক এসেছিল যা আমি জানতাম না। তারা আমাদের কথার মাঝে বাড়িতে উপস্থিত হয় আর আপুদের ধরে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হবে। ঠিক সেই সময় আমি বললাম, মিসেস জেকে, নাসির উদ্দিন কি আপনার কেউ হন? না, মানে সে এখন আমার হেফাজতে আছেন, সেজন্য বললাম। অবশ্য শুধু নাসির উদ্দিন না, সাথে আয়েশা বেগমও আছেন। আমার কথা শুনে জেরিন পেছন ফিরে আমার উদ্দেশ্যে বলল, খবরদার আকাশ, আমার বাবা মাকে তুই কিছু করবি না, না হলে আমি তোকে খুন করে ফেলবো। সে তো পরের বিষয়। আপনি আমার কি করবেন না করবেন মাই ডিয়ার সুইট ভাবি, কিন্তু আমি কি করব তা আপনি ধারণা করতে পারবেনও না। জেরিন, তুমি ওর কথায় কান দিও না। ও কিছু করতে পারবে না আমাদের, তার কারণ ওর বোনেরা, বুঝলে? সো চলো। স্যার, আপনারা চলে যাবেন, আমাকে নেবে না? তুমি তো আমাদের সবচেয়ে ভরসার ব্যক্তি, কিন্তু তোমাকে আমার আর প্রয়োজন নেই। এই সবাই চল। আমার সাথে কথা বলার মাঝে সাব্বির ভাইয়া আরও কিছু লোক এসে হাজির হয়। সাব্বির ভাইয়া তাদের উদ্দেশ্য করে কথাগুলো বলল। ওয়েট ব্রো, তুমি এত উতলা হচ্ছে কেন বলো তো? ও হ্যাঁ, তার তো কারণ আছে। এখান থেকে কোনো রকমে বেঁচে ফিরেছে, আবার তোমার আরেক ওয়াইফকে নিয়ে লন্ডন পাড়ি দেবে, তাই না? আমার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। সবাই বলতে ফুপি, ফোপা, জেরিন ভাবি, ওনারা সাব্বির ভাইয়ের দিকে জিজ্ঞাসা সূচক তাকিয়ে আছে। সাব্বির ভাইয়া ভীত হয়ে আমতা আমতা করে বলল, তুই এগুলো কি বলছিস? আরেক ওয়াইফ মানে কি? আমার তো ওয়াইফ জেরিন, দেখছিস না? তা তো দেখছি ব্রো, কিন্তু সবাই যাকে দেখছে না বা তার বিষয়ে জানে না, আমি তো সেই লাবণীর কথা বলছি। হয়তো তুমি বুঝেছো। বাই দ্য ওয়ে, তোমার সেই ওয়াইফের ব্যাপারে জেরিন ভাবি জানে তো, নাকি এখন গোপন করে রেখেছো? ও হ্যাঁ, আরেকটি বিষয়, তোমার তো একটি 1.5 বছরের ছেলে আছে, তাই না? আমার এই কথা শুনে তো জেরিন ভাবি অবাকের 7ম পর্যায়ে চলে যায়। জেরিন ভাবি বলল, সাব্বির, আকাশ কি বলছে? লাবণী তোমার ওয়াইফ? আরে না, তুমি ওর কথা বিশ্বাস করছো। আকাশ তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তুমি চলো তো, না হলে আমরা সবাই ওর করা ফাঁদে পা দিব। ওকে, আমি তাহলে তাদেরকে ধরে আনার ব্যবস্থা করছি। কি বলো ব্রো? সাব্বির ভাইয়া যা বোঝার বুঝে গেছে। সে জেরিন ভাবির হাত থেকে পিস্তল নিয়ে রিমি আপুর মাথায় ধরে বলল, আকাশ, একদম চালাকি করবি না, তাহলে আমি সত্যি তোর আপুকে মেরে দিব বলে দিলাম। আমাদের যেতে দে এখান থেকে। তার মানে আকাশ যা বলছে সব সত্যি কথা? হ্যালো জানু, আকাশ যা বলছে সব সত্য কথা। এখন আর কিছু জানতে চেও না, যা জানার তা পরে জানতে পারবে। এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওদের সবাইকে নিয়ে চল। সাব্বির ভাইয়া, এখানে কিন্তু তোমার মা বাবা আছে, আমি কিন্তু তাদের অ্যারেস্ট করব, তাও তোমার অপরাধের জন্য। সে তোর যা ভালো লাগে কর, এতে আমার কিচ্ছু যায় আসে না, বুঝলি? তাদের তুই অ্যারেস্ট কেন, মেরে ফেল, তাতেও আমার কিচ্ছু আসে যায় না। আমি এদের নিয়ে গেলাম, আমাকে ফলো করার চেষ্টা করলে তোর বোনদের মেরে দিব। সাব্বির ভাইয়া তার লোকদের দিয়ে আপুদেরকে গাড়িতে করে নিয়ে চলে গেল। এদিকে বড় আব্বু ও মামুনি কান্না করতেছে, তাদের মেয়েদেরকে কি হবে এই ভেবে। আব্বু ফুপির সামনে যেয়ে বলল, কি, তুই না আমার আকাশকে কুলাঙ্গার বলেছিলি? এখন দেখলি আসল কুলাঙ্গারটা কে? ছি, লজ্জা করে না? এমন ছেলেকে তুই পেটে ধরেছিস। ফুপা ফুপি কোন কথা বলার মুখ নেই আর। আকাশ বাবা, আমি ভুলছিলাম,
তুই আমাকে মাফ করে দে। আমি সব সময় তোকে ছোট করে এসেছি। আর দেখ, আমার পেটের সন্তান, আমাদের মৃত্যু চাই। আমি কখনো ভাবতে পারি নাই সাব্বির এত বড় কুলাঙ্গার অপরাধী। বাবা, তোর এই ফুফি তো তোকে কখনো ভালোবাসিনি, কিন্তু আজ যদি কিছু চাই দিবি বাবা? ছি ছি ফুপি, তুমি আমার কাছে মাপ চাও কেন? তুমি আমার মায়ের মতো, তুমি যা চাও আমি তাই দিব। বলো ফুপি, তুমি কি চাও? আমি তোর কাছে একটাই জিনিস চাই, আর তা হলো সাব্বিরের মৃত্যু। বল বাবা, দিবি তোর এই পাপি ফুফিকে? বল না বাবা। ফুপি, তুমি কি বলছো এইসব? যাই হয়ে যাক, সে তোমার সন্তান। আর যাই বলো, তার মৃত্যু চেও না, আমি দেখছি। আকাশ বাবা, তোর আপদের কি হবে? আমার মেয়েদের এনে দেবে বাবা। আমি বড় আম্মু মামুনিদের সান্ত্বনা দিয়ে বললাম, তোমরা চিন্তা করো না, আমি সব সামলে নেব। আব্বু, বড় আব্বু, ভাইয়া, তোমরা গায়ে হলুদের অনুষ্ঠানের কাজ কমপ্লিট করো, আমি আপুদের নিয়ে আসি। রাফি, আমাকে আর কিছু বলতে না দিয়ে রাফি বলল, স্যার, আপনাকে কিছু বলতে হবে না, সব ব্যবস্থা হয়ে গেছে, আপনি চলুন। আসলে আমি বলার আগেই রাফি হেডকোয়ার্টার থেকে ফোর্স চেয়েছে এবং সাব্বির ভাইয়া আপুদের নিয়ে কোথায় অবস্থান করছে তার লোকেশন ট্র্যাকিং করে নিয়েছে। আর অধিক মাত্রায় ফোর্স সেই দিকে রওনা দিয়েছে। শহর থেকে কিছুটা দূরে একটি জঙ্গল আছে, সেখানে সাব্বির ভাইয়াও তার দলবল নিয়ে অবস্থান করেছে। আমরা সেই স্থানে যাওয়ার জন্য রওনা দিলাম। ছি সাব্বির, তুমি এতটা নীচ যে আমার চাচাতো বোনকে বিয়ে করেছ, তারপর কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলে বলো? হ্যাঁ করেছি, তোর জীবন নষ্ট কেন করেছি জানিস? কারণ তুই অফিসের সবার সামনে লাবণীকে অপমান করেছিস। মনে পড়ে তখন তোর আমার সাথে লাবণীর প্রেমের সম্পর্ক, একে অপরকে ভালোবাসতাম আমরা, কিন্তু তোর করা অপমানে লাবণী ভেঙে পড়ে। সে চেয়েছিল তোর এবং তোর বাবার ধ্বংস, আর আমি লাবণীকে কথা দিয়েছিলাম তোদের শেষ করে দিব। আর সেজন্য তুমি আমাকে অনেক টাকার লোভ দেখিয়ে এইসব স্মাগলিংয়ের কাজে জড়িয়ে যেতে বাধ্য করেছো, তাই তো না? একদম ঠিক, কিন্তু তোর তো লজ্জা কম ছিল না? আমার কথায় রাজি হয়ে ভিন্ন গ্রাম থেকে অল্প বয়সের মেয়েদের কাজ দেওয়ার কথা বলে এনে বিদেশে পাচার করেছিস, এতে আমার কি দোষ বলতো? এই কথা বলে সাব্বির ভাইয়া হা হা করে হাসতে শুরু করলো। জেরিন তার হাসি দেখে বলল, তুই ঠিকই বলেছিস রে সাব্বির। দেখ আমি কতটা বোকা, তা না হলে তোদের চাল কেন ধরতে পারলাম না বল? তুই আমাকে মিথ্যা প্রেমে ফেলে বিয়ে করলি, সাথে অপরাধ জগতের লিডার জেকে করে তুলেছিস। কিন্তু সাব্বির, আমি তোকে ও তোর ওই কালনাগিনী বউ লাবণীকে ছাড়ব না, খুন করব তোদের দুইজনকে আমার নিজ হাতে বলে দিলাম। অনেকটা রেগে চিৎকার করে বলল, আরে এত চিৎকার করার কি আছে সুইটার? তুই তো এমনি আর বাঁচতে পারবি না। যে কাজ করেছিস এতদিন ধরে, পুলিশ তোকে ঠিকই ফাঁসিয়ে ঝোলানোর ব্যবস্থা করবে। আর আমিও লাবণী কিছু সময় পরে দেশ থেকে চলে যাব চিরদিনের জন্য, বুঝলি? সাব্বির, তুই ভুলে যাস না, পাপ বাপকেও ছাড়ে না। তুই আমাদের তুলে এনে অনেক বড় ভুল করেছিস। আমার ভাই আকাশ ঠিক তোকে খুঁজে বের করে অ্যারেস্ট করবে এবং সাজা দিবে, দেখে নিস। আরে রাখ তো তোদের এইসব ফালতু পেঁচাল। তোর ভাই আমার কিচ্ছু করতে পারবে না। সে যতক্ষণে এখানে আসবে আমি ফুরুত হয়ে যাব, বুঝলি? এর মাঝে সাব্বিরের এক লোক এসে সাব্বিরকে বলল, স্যার, আর মাত্র 15 থেকে 20 মিনিটের মাথায় হেলিকপ্টার চলে আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। ভেরি গুড। আমার সাথে সাথে এদের তিনজনকেও সেন্সলেস করে হেলিকপ্টারে তুলে দিবে। জেকের জীবনের লাস্ট চালান বলে কথা। এই মেয়েগুলো সব লাস্ট চালান না হয় আমি নিয়ে গেলাম আমার সাথে করে, শুধু জেকে থাকবে পুলিশের জন্য, বুঝলে? ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। এইদিকে আমরা যাওয়ার পরে আমি রাফি সহ সকলের উদ্দেশ্যে বললাম, দেখেন আমাদের লোকেশন অনুযায়ী সামনে ভাঙা বাড়িটিতে ওরা আছে, সেজন্য আমাদের টিম হয়ে ওদের উপর অ্যাটাক করতে হবে। রাফি, তুমি কিছু অফিসারকে নিয়ে দক্ষিণ সাইডে যাও, আর রিয়া তুমি উত্তর সাইডে যাও। আমি সামনে থেকে ওই বাড়িতে প্রবেশ করব। আমি না বলা পর্যন্ত কেউ কিছু করবে না, ঠিক আছে? আমার কথা শুনে রিয়া বলল, কিন্তু স্যার আপনার যদি কিছু হয়ে যায় তখন? তার চেয়ে বরং সব সময় তো আমি আপনার সাথে থেকে সব মিশনে কাজ করেছি, তাই আমিও আপনার সাথে ওই বাড়িতেই যাব। রিয়া দেখো, পাকনামি করো না। আমি জানি তুমি আমার বিষয়ে কতটা সিরিয়াস, কিন্তু
আমরা একসাথে গেলে সমস্যা বেশি হতে পারে। সো প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। কিন্তু স্যার, আর কোনো কথা না রিয়া, আমি যা বললাম তাই করো। আমার কথা মতো যে যার পজিশন নিয়ে নিল, আর আমি সামনের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমাকে দেখা মাত্র সাব্বিরের কয়েকজন আমাকে ধরে ফেলেন। লোকগুলো আমাকে নিয়ে বাড়ির টির ভেতরে প্রবেশ করলো। সাব্বির আমাকে দেখে বলল, কিরে আকাশ, তুই এত তাড়াতাড়ি মরার জন্য চলে আসবি? আমি তো ভাবতেই পারিনি। সাব্বির ভাইয়া, তুমি ফুল পথে হাঁটছো, প্লিজ এইসব বাদ দিয়ে স্যালেন্ডার করো। আমি তোমার সাজা কম হওয়ার জন্য আবেদন করব। আমার কথা শুনে ভাইয়া ফুপি অনেক কান্না করছে। তুমি এই পথ ছেড়ে দাও। তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, কিন্তু আমি তো তোর কথার ধার দিব না। আমি আজ এখন তোর এই বোনেদেরকে নিয়ে চলে যাব। হ্যাঁ, তুই চাইলে এই কে আছে তাকে নিয়ে যা, কিন্তু আমাকে অ্যারেস্ট করার কথা চিন্তাও করিস না। আমার লোকেরা তোকে মেরে ফেলবে, বুঝলি? ভাইয়া, লাস্টবারের মতো বলছি, তুমি এমন করো না। আমি একবার যদি ভুলে যাই তুমি আমার ফুফাতো ভাই, আল্লাহর কসম এখানে কি হবে কেউ বলতে পারবে না। সাবির ভাইয়া আমার কথা শুনে রেগে আমার কাছে এসে আমাকে একটা ঘুষি মেরে বলল, কি তোর এত বড় সাহস আমাকে মারার চিন্তা করিস? এখন তোকে কে বাঁচায় তাই দেখ। সাবির ভাইয়া তার লোকদের ইশারা করতে ওরা আমাকে মারতে শুরু করলো। আমাকে মারতে দেখে আলো আপু বলল, প্লিজ সাব্বির, আল্লাহর দোহাই লাগে, তুই আকাশকে ছেড়ে দে। আকাশকে মারিস না, তুই যা চাস তাই হবে, কিন্তু আকাশকে ছেড়ে দে। আলো আপু কান্না করতে করতে বলল, আপু প্লিজ, তোমরা এই অমানুষটার কাছে কোনো আকুতি মিনতি করবে না, ও আমার কিছুই করতে পারবে না। সাব্বির ভাইয়া, তোমাকে শেষবারের মতো বলছি, তুমি স্যালেন্ডার করো নিজের ভালো চাইলে। সাব্বির ভাইয়া আমার কাছে এসে নিজে কয়েকটা থাপ্পড় ঘুষি মেরে বলল, কি করবি তুই আমার? এই যে দেখছিস না এদের, আমার এক ইশারায় তুই সহ তোর বোনেদেরকেও খুন করতে দুইবারও ভাববে না, বুঝতে পেরেছিস? আইসে আমার আন্ডার কভার অফিসার, সে আমাকে অ্যারেস্ট করার স্বপ্ন দেখে। এই দেখতে হেলিকপ্টার এসেছে কিনা, এই দেখ তো হেলিকপ্টার এসেছে কিনা। সাবির ভাইয়ের কথা মতো ওনার কিছু লোক গেটের বাইরে যাবে। ঠিক এমন সময় বাইরে থেকে গুলির শব্দ শুনতে পেলাম। তার মানে রাফি, রিয়া, সাব্বির ভাইয়ার বাইরে থাকা লোকদের আটক করে নিয়েছে। সাব্বির ভাইয়ার ফেস দেখার মতো হয়ে গেছে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, কি হলো ব্রো, যাবে না তুমি? তোমার লোকদের গেট খুলতে বলো। অবশ্য তুমি না বললেও আমার সহযোদ্ধাগণ ঠিক গেট ভেঙে ভিতরে প্রবেশ করবে। আমার কথায় সাবির ভাইয়া রেগে আমার কাছে এসেন। তার কোমরে থাকা পিস্তলটি বের করে আমার কপালে ধরেন। আমি এক নিমিষে তার হাত থেকে লাথি দিয়ে পিস্তলটি নিয়ে নিই এবং ওনার মাথায় ধরে বললাম, ব্রো অনেক হয়েছে, আর না। আমি চেয়েছিলাম তোমাকে একটা সুযোগ দিতে, কিন্তু তুমি আসলে তার যোগ্যই না, বুঝলে? এখন তোমার লোকদের বলো আপুদের হাতগুলো খুলে দিতে। আমি কথা বলার মাঝে রাফি, রিয়া সহ সবাই গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। সাব্বির ভাইয়া আর কোনো উপায় না পেয়ে সবাইকে ছেড়ে দিতে বলল। আপুদের ছাড়া মাত্র তারা তিনজন আমার কাছে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। চাঁদনি আপু কান্না করে বলল, আকাশ, তোর অনেক লেগেছে তাই না রে? তুইও কুত্তাটাকে ছাড়বি না, একদম মেরেই ফেল। এই ধরনের মানুষ পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপুরা আমার গায়ে হাত বুলিয়ে কান্না করে এইটা ওইটা বলছে। আমার কতটা লেগেছে এইসব। আমি আপুদের জড়িয়ে ধরে তাদের উদ্দেশ্য করে বললাম, আরে আমার লাগেনি, তোমরা কান্না বন্ধ করো। মেয়ে মানুষ, একটু কিছু হলে শুধু কান্নাকাটি করো। আর এই যে আপনাকে বলছি, বিয়ে তো করতে চান পুলিশ অফিসার, এত ভীতু হলে হবে? দেখুন তো রিয়াকে, সে একটা মেয়ে হয়ে কতটা স্ট্রং, তার কোনো ভয়ভীতি কিছুই নেই আমার তো মনে হয়। চাঁদনি আপু আমাকে আর বলতে না দিয়ে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে এনে আমি সহ আপুদের উদ্দেশ্য করে বলে, কি মনে হয় রিয়াকে বিয়ে করবি? কুত্তার লুচু কোথাকার, যা তুই ওই পেতনিকেই বিয়ে কর, আমি কিছু বলবো না। জানি তো তুই সবসময় ওই পেতনিকে নিয়েই পড়ে থাকিস, আমি কি তা বুঝি না? ছাড় আমাকে। আপু দেখেছো তোমার ভাই কতটা লুচু, আমাকে ছেড়ে ওই পেতনিটাকে বিয়ে করতে চায়। আমি একবার বাড়িতে যেয়ে নিই, তারপরে তোমার। আলো আপু বলে ওঠো, আমার সাথে তোর ভাই এর বিয়ে ক্যান্সেল করবি এই তো? তা আমার জানা আছে। এখন তুই আমার ভাইকে ছাড়। কিভাবে চিপকা চিপকি করে আছে, লজ্জা শরম তো কিছু নাই। এইভাবে সবাই মিলে মজা করার মাঝে আমার মোবাইলটা বেজে উঠল। আমি পকেট থেকে মোবাইল বের করে দেখলাম আমার উচ্চতর অফিসারের ফোন। আমি ফোনটা রিসিভ করতে স্যার বলল, আকাশ, জেকে ধরতে পেরেছ? জি স্যার, জেকে এখন আমাদের কাস্টডিতে নেওয়া হয়েছে। আর সরি স্যার, এসকে ও এসআই উজ্জ্বল মারা গেছে গোলাগুলিতে।
সেটা কোনো ব্যাপার না মাই বয়, এমন কিছু হতে পারে। তুমি কি কাল জয়েন করতে পারবে? সরি স্যার, আমার আপুর বিয়ে আগামীকাল, সেজন্য আমার আর কয়েকদিন ছুটি চাই। ওকে মাই বয়, এনজয় ইয়োর সেলফ। আশা রাখি তুমি খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে আমার। জি স্যার, জি স্যার, অবশ্যই আমি ফ্রি হওয়া মাত্রই জয়েনিং করব। হয়তো আপনারা ভাবছেন এসকে কিভাবে মারা গেল। আসলে আপুরা যখন আমাকে ধরে কান্না করছিল সে সময় আমি আবুকে সান্ত্বনা দিয়ে আমাকে ছাড়িয়ে রাফিকে কিছু বলতে যাব, তার আগে ঠাস ঠাস করে 4টি গুলির শব্দ হলো। আমরা সবাই সামনে চেয়ে তো অবাক হয়ে যাই, কারণ সামনে দেখি জেরিন ভাবি সাবির ভাইয়াকে ও এসআই উজ্জ্বলকে গুলি করেছে। আমি জেরিন ভাবির কাছে যেয়ে তার হাত থেকে পিস্তল নিয়ে বললাম, ভাবি আপনি এটা কি করলেন বলুন তো? মানছি সাবির ভাই অনেক অপরাধ করেছে, সেজন্য দেশে তো আইন আছে, ওনাকে আইন শাস্তি দিত, কিন্তু আপনি কেন মারলেন বলুন? ভাই, আমি জানি এই জন্য আমার ফাঁসি হবে, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু তোমার ভাই আমাকে যে ধোঁকা কষ্ট দিয়েছে তার জন্য আমার নিজ হাতে ওই বেঈমানটাকে শাস্তি দিয়ে অনেক শান্তি পেলাম। আর আফসোস হচ্ছে আমি আরেক বেঈমানকে মারতে পারছি না। আমি ওনাকে আর কিছু না বলে রাফি রিয়াকে দিয়ে ওনাকে এসআই উজ্জ্বল সাবির ভাইয়ের লাশ পাঠিয়ে দিলাম। বাড়ি গেটে ডোরবেল দিতেই মামুনি আসে, গেট খুলে দিল। সে কান্না করে আপুদের জড়িয়ে ধরল। আব্বুরা ভাইয়ারা সবাই ছুটে এলো, জিজ্ঞেস করলো তাদের কারো কিছু হয়েছে কিনা। চাঁদনি আপু মামুনিকে ছাড়িয়ে বলল, আম্মু আমাদের কিচ্ছু হয়নি, বরং তোমার আদরের পিচ্চি ছেলে মার খেয়েছে। ওই দেখো ওনার অবস্থা খারাপ। ও হ্যাঁ, কান্নাও করো না, স্ট্রং হও, উনি কান্না পছন্দ করে না, ওটার সেবা যত্ন করে করো গিয়ে। মামুনি চাঁদনি আপুর কথা শুনে আমার কাছে এসে দেখে সত্যি হাতে মুখে অনেক জায়গায় কেটে গেছে। তা দেখে মামুনি অস্থির হয়ে গেল। বড় আম্মুকে বলল, বড় ভাবি ওদের ছাড়ো, আমার ছেলেটাকে দেখো কি হাল হয়েছে। ওগো হৃদয়ের আব্বু, তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো। বড় আম্মু অস্থির হয়ে গেলেন। আমি তাদের দুইজনকে জড়িয়ে ধরে বললাম, আমার লক্ষ্মী আম্মুরা, আমার কিছু হয়নি, প্লিজ তোমরা এত অস্থির হয়েও না, আমি একদম ঠিক আছি। আমি এখন রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসি, ওকে? কিন্তু মায়েদের মন কি আর শান্ত হয়? ওনারা অস্থির তো হবেই। অনেক কষ্টে ওনাদের থামিয়ে আমি রুমে যেয়ে ফ্রেশ হয়ে নিলাম। এর মাঝে ডাক্তার এসে আমাকে চেক আপ করে গেলেন, বলে গিয়েছে তেমন কিছু হয়নি, রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। মামুনি আমাকে নিজ হাতে খাবার খাইয়ে দিয়ে গেল। আমি চুপ করে শুয়ে আছি। এমন সময় রিয়ার ফোন করলো। রিয়া আমাকে যা শোনালো তা শুনে আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে রিয়া, শুনে খুশি হলাম। তুমি এখন ওখান থেকে সোজা বাড়ি চলে আসো, আর রাফিকে বলে দিও সন্ধ্যায় যেন আমাদের বাড়ি চলে আসে আপুদের গায়ে হলুদের অনুষ্ঠানে। সে সময় চাঁদনি আপু আমার রুমে আসে। আমাকে এইভাবে হেসে হেসে কথা বলতে দেখে তেরে আসে আমার কাছে। কি ব্যাপার, তুই রেস না নিয়ে কার সাথে প্রেম আলাপ করছিস? আমি কাছে এলে তোর ভালো লাগে না, আর এখন নিশ্চয়ই ওই পেতনিটার সাথে কথা বলছিলি। অনেক রাগ নিয়ে কথাগুলো বলল। আমি ওনার হাত ধরে এক টান দিয়ে আমার বুকে এনে ফেললাম আর বললাম, আমি কার সাথে হেসে কথা বলবো বা প্রেম করব তাতে আপনার কি হয়েছে? কি হয়েছে মানে? তুই শুধু আমার, তাই তুই কারোর সাথে কথা বলতে পারবি না, নয়তো আমি ওই পেতনিকে খুন করবো বলে দিলাম। তার কাছ থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আইসে, আমি রিয়ার সাথেই প্রেম করব, কারণ আমার হবু বউ তো আমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে কি আর আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য এমন ছোটাছুটি করতো বলো তো? এতক্ষণে কয়েকটা পাপ্পি দিতে, কই তুমি তো এখনো দিলে না। আমি চাঁদনি আপুকে আরো বেশি শক্ত করে ধরে বললাম, আইসে আমার হবু বড়ালা, ছাড়, ওই পাপ্পি টাপ্পি বিয়ের পরে হবে। এখন আম্মু বলেছে তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাড়িতে গেস্ট আসা শুরু হয়েছে। আর শোন, তুই কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলবি না, সবসময় আমার সাথে থাকবি। বলা তো যায় না কোন পেতনি আবার নজর দেয় আমার জিনিসে। চাঁদনি আপু আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য আমার গালে একটি ভালোবাসার স্পর্শ দিয়ে গেল। আমি রেডি হয়ে নিচে গেলাম। আমার গায়ে অনেক জায়গাতে ব্যান্ডেজ করা আছে। আমি একটি হলুদ পাঞ্জাবি পরেছি। নিচে যেয়ে ভাইয়াদের সাথে কিছু কথা বললাম। এমন সময় নীলয় ভাইয়া আমাকে বলল, আকাশ, ওইদিকে দেখো, আকাশের পরি নেমে আসছে। নীলয় ভাইয়ের কথায় আমি পেছনে ফিরে হাঁ হয়ে গেলাম। সত্যি চাঁদনি আপুকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে পড়ে নেমে এসেছে। হলুদ শাড়িতে মাশাআল্লাহ, চাঁদনি আপুকে অনেক সুন্দর লাগছে। আমি চাঁদনি আপুর দিক থেকে চোখ না সরিয়ে নীলয় ভাইয়াকে বললাম, ভাইয়া চোখ সংযত করো, না হলে রিমি আপুকে বলে দিব তুমি অন্য মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখেছ।
আমি না, তুমি দেখছো শালাবাবু আমার। আমার জিনিস আমি তো দেখব, তাই বলে কি তুমিও দেখবে? দাঁড়াও, আমি আপুকে ডাক দিয়েছি। আমি এখন চাঁদনি আপুর দিকে তাকিয়ে আছি। এর মাঝে আবির ভাইয়া বলল, নিলয় কি শুরু করলি? তুই আমাদের ছোট ভাই, আর তুই কি না ওর সাথে ফাইজলামি করছিস? নিলয় ভাইয়া যা বলল। আরে বেটা, তুই বড় ভাই, কিন্তু আমি এখন আকাশের দুলা ভাই হই। সো আমি তো ওর সাথে মজা করতেই পারি, তাই না? এই বলে আবির ভাইয়া যেই না যেতে গেল, নিলয় ভাইয়া তাকে ধরে বলল, ভাই তুই আমার বড় শালাবাবু, উল্টাপাল্টা বলে ঝামেলা করিস না, চল আমিও তোর সাথে যাই। তারা দুইজন যেতেই চাঁদনি আপু আমার কাছে এসে হাজির হলো, আর আমাকে এমন করে তার দিকে তাকিয়ে থাকে দেখে লজ্জা পেয়ে বলল, কিরে এমন করে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছিস কেন? আমার বুঝি লজ্জা করে না? দেখছি আল্লাহ তাআলা কি সত্যি সত্যি কোনো আকাশ থেকে পরীকে মাটিতে পাঠালো কেনা, যাকে দেখে চোখ ফেরানো দায় হয়ে যাচ্ছে। আমি চাঁদনি আপুর দিকে এখনও তাকিয়েই পড়লাম। না তুই ভুল বললি, আমি তো আকাশের বুকে কোনো পড়ি না, বুঝলি? বুঝলাম। মনে চায় আজ যদি আলো আপুর সাথে সাথে তোমার আমার গায়ে হলুদ হয়ে যেত আর কালকে বিয়ে হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। ইস, সাক্ষ্য তো একটা পিচ্চি হয়ে আমাকে বিয়ে করার। তাহলে আমার বড় আপু, আমি রিয়া বা অন্য যে মেয়েগুলো এসেছে তাদের মধ্যে থেকে একটাকে পটিয়ে বিয়ে করে নেই, আর তুমি তার সাক্ষী হবে। এই, তোর সাহস তো কম না? এখানে তোর হবু বউ দাঁড়িয়ে আছে দেখে অন্য মেয়ের সাথে কথা বলিস? তো কি করবো বলো? আমার হবু বউ তো আমাকে পিচ্ছি বলছে, সেজন্য তাকে দেখাতে হবে না আমি পিচ্ছি নাকি বড় হয়েছি। আমরা দুইজন অনেক খুনসুটি করলাম। এর মাঝে রিমি আপু, মামুনি ও বড় আম্মু আলো আপুকে নিয়ে নিচে আসেন। আলো আপুকেও অনেক সুন্দর লাগছে। আবির ভাইয়া নিলয় ভাইয়ের সাথে হৃদয় ভাইয়াও নিচে আসেন। আলো আপু হৃদয় ভাইয়াকে হলুদ ছড়ানো হয়। বেশি কেউ ছিল না, সবগুলো কাছের আত্মীয় স্বজন, সেজন্য বেশি রাত হয়নি। যেটুকু হয়েছে বেশ ভালোভাবে অনুষ্ঠান শেষ হয়েছে। পরের দিন সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাই। আজ আপু ভাইয়ের বিয়ে বলে কথা, আত্মীয় স্বজনরা সবাই চলে আসেন, সাথে ফুপি ফুপা এসেছে। আমি ফুপির কাছে যেয়ে বললাম, ফুপি ফুপা কেমন আছেন আপনারা? ভালো আছি বাবা। তোর ভাইয়ার কি খবর, বাঁচবে নাকি? ফুপি আর বলতে পারল না, কান্না করে দিল। যতটাই হয়ে যাক না কেন, উনি তো একজন মা, কিভাবে ছেলের মৃত্যু মেনে নেয় বলুন? আমি ফুপিকে আস্থা দিয়ে বললাম, ফুপি চিন্তা করিয়েন না, আমি খোঁজ রেখেছি, ইনশাল্লাহ সাব্বির ভাই সুস্থ হয়ে উঠবে। মূলত সাব্বির ভাইয়ের কাঁধে গুলি লেগেছিল, সেজন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার অপারেশন করে গুলি বের করেন। সময় দিয়েছেন 72 ঘন্টা। যদি এই সময় এই জ্ঞান না ফেরে তাহলে কোমায় চলে যাবার সম্ভাবনা বেশি। আর জেরিন ভাবিকে আজ কোর্টে তোলা হবে। ওনার সাথে লাবণী ভাবিকেও আটক করা হয়েছে। সাব্বির ভাইয়া ও লাবণী ভাবির ছেলেকে ফুপির কাছে দেওয়া হয়েছে। হাজার হলেও ওনাদেরই তো রক্ত। পাপ করেছে সাব্বির ভাই ও ভাবি, বাচ্চাটা তো আর কোনো অপরাধ নেই। কোর্টে রায় যাই হোক না কেন, ফুপিকে আমি বলেছি বাচ্চাটি যেন কোনো অযত্নে না থাকে। কিছু সময় পরে আলো আপু ও হৃদয় ভাইয়ার বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। সকল মেহমানদের খাওয়া দাওয়া করানো হয়। শাওন ভাইয়ার সাথে লাকি ভাবিও এসেছে। আমি তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম। আমি আমাদের বাড়ির সবাইকে ডাক দিলাম। সবাই একসাথে হয়ে আমাদের কাছে আসলো। আমি সকলকে উদ্দেশ্য করে বললাম, তোমাদের মনে আছে তোমরা না জানতে চেয়েছিলে আমি আমার কলেজের কাগজপত্র কিভাবে নিয়ে গিয়েছিলাম? তা শুধু শায়ন ভাইয়ের জন্য সম্ভব হয়েছিল। সে আমাকে হেল্প না করলে আমি আজ এই জায়গাতে আসতে পারতাম না। কি বললি আকাশ? শান্তকে হেল্প করেছে? ওই শালা তুই না আমাকে বলছিলি আকাশকে তুই পুরো ঢাকা শহর খুঁজেছিস, কোথাও পাওয়া যায়নি। তাহলে আকাশ এখন কি বলছে এইসব বল আমায়। আবির ভাইয়া শায়ন ভাইয়ের সামনে যেয়ে বলল, তো কি বলবো বলো? তোরা তো সেই সময় আকাশকে বিশ্বাস করিসনি। আকাশের মুখে ওই সব কথা শুনে আমার তোদের ওপর অনেক রাগ হয়, আর সেজন্য আকাশের কথা কাউকে জানাতে চাইনি, বুঝলি? আবির ভাইয়া শাওন ভাইয়াকে জড়িয়ে ধরে বলল, সত্যি রে শাওন, তুই আমার আসল বন্ধু। তুই না থাকলে আমার ভাইটা হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। আমিও আমাদের পুরো পরিবার তোর কাছে ঋণী হয়ে থাকবো। যা বেটা, কি বলিস তুই না? তোদের জন্য আজ আমি শাওনের পর্যায়ে এসেছি। আর তার চেয়ে বড় কথা হলো, আকাশ কি শুধু তোর ভাই, আমার ভাই না? আচ্ছা হয়েছে তোমাদের বন্ধুত্বের ড্রামা করা, এখন এইসব বাদ দাও। আলো আপুকে তো বিদায় দিতে হবে, তাই না? কিসের বিদায় দিতে হবে আলো আপুকে? এ মা, কেন আলো আপুকে নিয়ে তোমরা তোমাদের বাড়িতে যাবে না? ও তাই বুঝি।
তাই এটা কাদের বাড়ি শুনি? আমার চাঁদনি আপুর কথাই হুঁশ হয়। আরে এইটা তো ওনাদেরও বাড়ি। তাই আমি বললাম, না মানে আমি মনে করলাম তোমরা আলো আপুকে নিয়ে এখন ঢাকা চলে যাবে, তাই ভেবেছি। সবাই আমার এই ব্যাককলের মতো কথা শুনে হেসে দিল। আমি নিজেকে এক বড় ব্যাককল মনে করলাম। এরিন ও লাবণী ভাবির 11 বছরের জেল হয়ে যায়। সাবির ভাইয়ের জ্ঞান আর ফিরে নাই, সে কোমায় চলে যায়। ডাক্তার জানিয়েছে ঠিকমতো যত্ন করলে তাড়াতাড়ি কোমা থেকে বের হয়ে আসবে। কোর্ট থেকে সাবির ভাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সে সুস্থ হলে কোর্ট তার রায় দেবে। তাদের সন্তানকে ফুপাপুপি লালন পালন করছেন। নিজ সন্তানের সন্তান বলে কথা, নাতিকে তো আর ফেলে দিতে পারে না। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে আমাদের সবার। আমি ফিরে গেলাম নিজ কর্মস্থানে। ও আপনাদের তো বলা হয়নি, রাফি রিয়াকে প্রপোজ করেছে আর রিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে। অবশ্য রাফির মনের কথা আমি কোনোভাবে জেনে যাই, আর আমি রাফিকে উৎসাহ যোগাই। আজ 1 বছর পার হয়ে গেছে। আমি ট্রান্সফার নিয়ে রাজশাহী চলে এসেছি। আমার আগেই রিয়া রিজাইন করে চলে এসেছে রাজশাহীতে। কারণ রিয়া রাফির বিয়ে হয়েছে 6 মাস হলো। সে আর চাকরি করতে চায় না, সংসার করবে এখন মন দিয়ে। আলো আপু আমাদের এখানে থাকে, আবার ঢাকাতেও থাকে কিছুদিন করে। আপু একা না, ছোট আব্বুরা ফুল ফ্যামিলি যাওয়া আসার মধ্যেই থাকে। আমার অনার্স শেষ হয়ে গেছে, এখন রাজশাহী কলেজে অ্যাডমিশন নিয়েছি মাস্টার্স করার জন্য। সকালে ঘুমিয়ে আছি, এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। আমি ঘুম ভাব থেকে ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো, কে? কুত্তা, তোর বউ। তুই এখন ঘুমিয়ে আছিস আর আমরা রাস্তাতে বসে আছি, তোর আসার কোনো নামই নেই। চাঁদনি আপু বেশ রেগে বলল। ওনার কথায় আমার ঘুম হাওয়া। আমি তো ভুলেই গিয়েছিলাম আজ ছোট আব্বু মামুনিরা আসবে, কিন্তু রাস্তায় বসে আছে কেন? কি তোমরা রাস্তায় বসে আছে কেন? বাড়ির রাস্তা কি ভুলে গেছো? আমি অবাক হয়ে পড়লাম। না রে কুত্তা, রাস্তা ভুলে যায়নি, তোর শ্বশুরেরই এই ভাঙাড়ির গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখন অনেকটা রেগে আছে। আচ্ছা আমি আসি, তা কোথায় আছো এখন? আর সাথে কি মামুনি আপুও আছে? সবাই আছে, এখন পুঠিয়াতে আছি আমরা। আমি এর কথা না বাড়িয়ে আমার গাড়ির সাথে একজন পরিচিত মেকানিককে নিয়ে রওনা হলাম। যার সময় বড় আম্মু ভাবি আপুকে বলে গেলাম মামুনি আলো আপুরা আসে, সাথে রিমি আপুকেও ফোন করে বলে দিয়েছি। আমি যাওয়ার পরে চাঁদনি আপু আমাকে অনেক রাগ দেখিয়েছে। মামুনি চাঁদনি আপুকে বকা দিয়েছে আমার সাথে রাগ করার জন্য। সব কিছু শেষ করে ছোট আব্বুদের গাড়ি ঠিক করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে আসতেই 10টা বেজে গেল। দুলা ভাই, বড় ভাইজান, আমি আর আপনাদের ছোট ভাই চাইছি আগামী শুক্রবার আকাশ আর চাঁদনি 4 হাত এক করে দিতে। এখন আপনাদের মত জানলে ভালো হয়। বিকেলে সবাই বসে নাস্তা করছে, এমন সময় মামুনি কথাগুলো বলল। আসলে মামুনিরা আসার পরে সকালে ও দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নেয়। ওনারা অনেক ক্লান্ত ছিল সেজন্য। আর বিকেলে সবাই একসাথে হই। ভাইয়ারা আব্বুরা অফিস থেকে ফিরেছে, রিমি আপু নীলয় ভাইও এসেছে। সেজন্য মামুনি এই সময়টাকে বেছে নেয় বিয়ের কথা বলার জন্য। আব্বু, বড় আব্বু, ভাইয়া এক কথায় সবাই রাজি। আব্বু বলল, আমার কোনো অমত নেই, আমি এবং আমার বিশ্বাস সবাই রাজি, কিন্তু যাদের বিয়ে তাদের মতের তো আগে প্রয়োজন, তাই না বল মীরা? দুলা ভাই, আপনি ঠিক বলছেন। তা আকাশ, তোর কি মত আব্বু? মামুনির কথায় আমি পড়ে যাই লজ্জায়। কি বলবো এখন? আব্বু, আম্মু, ভাইয়া, আপুরাও আছে। আমি আমতা করে বললাম, মামুনি তোমরা যেটা ভালো মনে করো তাই করো, তোমাদের কথায় আমার কথা। এখানে আমার আলাদা করে কিছু বলার নেই, বরং চাঁদনি আপুকে জিজ্ঞেস করো সে কি বলে। আমার কথায় চাঁদনি আপু বলল, আমি রাজি আম্মু, আমাকে আলাদা করে আর জিজ্ঞেস করতে হবে না। সবাই চাঁদনি আপুর কথা শুনে হেসে দেয়। তার লজ্জা কিছুটা কম। আমি ছেলে হয়ে লজ্জা পাচ্ছি, আর সে সাথে সাথে হ্যাঁ বলে দিল। আজ আল্লাহ তাআলার কালাম পড়ে 3 কবুলের মাধ্যমে আমাদের বিয়েটা হয়ে গেল। রিমি আপু, আলো আপু, ভাবি আপু, রিয়া 4 জনে আমাকে বাসর ঘরে রেখে গেল। চাঁদনি আপুকে আগেই রেখে গেছে। আমি রাফির সাথে বসে কথা বলছিলাম, আমাকে বকা দিয়ে 4 জন টেনে নিয়ে এসেছে। অবশ্য রুমে আর এমনি যেতে দেয়নি। আমার কাছ থেকে 4 জনে 20,000 টাকা নিয়ে তারপরে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। আমি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে পেছন ফিরতে চাঁদনি আপু, থুকু, সে তো এখন আমার বিয়ে করাবো, তাই এখন থেকে চাঁদনি বলতে হবে। যাই হোক, আমি পেছন ফিরতেই চাঁদনি ঘাট থেকে নেমে এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে যাবে। আমি চাঁদনিকে ধরে নিলাম আর বললাম, আরে আরে কি করছেন? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? কেন জানিস না তুই এখন আমার স্বামী, আর স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করতে হয়।
জানি আমি আপনার স্বামী, কিন্তু এক আল্লাহকে ছাড়া কারো কাছে মাথা নত করতে হয় না। এইসব পায়ে হাত দেওয়া হলো বেধাত শিরক করা, যার শাস্তি আল্লাহ তাআলা নিজ হাতে দেন। সালাম দেবেন মুখ দিয়ে, কারো পায়ে হাত দিয়ে না। আর আমি তো আমার এই ফুলের মতো পরি বউটাকে পাপ কাজ করে আল্লাহর কাছে শাস্তি পেতে দিতে পারি না, বুঝলেন? বুঝলাম আমি। আর কখনো কারোর পায়ে হাত দিয়ে সালাম করব না, এখন থেকে মুখে সালাম দিব। আচ্ছা, আপনার অজু আছে? যদি না থাকে তো অজু করে আসেন। এই নতুন জীবনে 2 রাকাত নফল নামাজ দিয়ে শুরু করতে চাই। আমার উজু আছে, তুই যা উজু করে আয়। আমি জায়নামাজটা পিছিয়ে রাখছি। এরপরে আমি অজু করে এসে দুইজনে নামাজ আদায় করে নিলাম। চাঁদনি ফ্রেশ হয়ে এসে খাটে যেয়ে বসলো। আমিও ফ্রেশ হয়ে এসে তার পাশে যেয়ে বললাম, আচ্ছা আপনি কি আমাকে এখন তুই করে বলবেন? তুইও তো আমাকে এখন আপনি করে বলিস তাহলে। আচ্ছা, আমি এখন থেকে আপনি না, তোমাকে তুমি বলবো, হবে? হবে। আমিও তো তোর দূর তুই করেই বলবো, আমি তোকে তুমি করে বলতে পারবো না। বুঝেছি, তুমি আমার সিনিয়র তো তাই বলতে পারবে না। আচ্ছা, এই বিষয় নিয়ে পরে কথা হবে। দেখি এখন ওইদিকে ছোট তো, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো, মজা করে বললাম। কি তুই ঘুমাবি মানে? আজ আমাদের বাসরাত আর তুই ঘুমাবার কথা বলছিস? আমার উপর রেগে বলল, তো কি করব, বাসরাতে কি করে? আমি মিটমিট করে হেসে চাঁদনিকে আমার বুকে টেনে নিয়ে বললাম, দাঁড়া, কি করি আমি তোকে দেখাচ্ছি। এই বলে আমাকে কিছু বলতে না দিয়ে যা করা তখনই শুরু করলো। দুইজনের ভালোবাসায় হারিয়ে গেলাম। আমি আর কিছু বলতে পারবো না। যারা বিয়ে করেছেন তারা তো জানেনি, আর যেসব পাঠক পাঠিকা বিয়ে করেননি দয়া করে নিজ দায়িত্বে বিয়ে করে জেনে নেবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, খোদা হাফেজ।